আসসালামু আলাইকুম। সাম্প্রতিকের আজকে দ্বিতীয় ক্লাস অ্যান্ড আমি মনে করি যে আজকের ক্লাসটা খুবই ধামাকা হবে এবং আমি ঠিক যেই প্রশ্নগুলো আজকে সলভ করে দিব জাস্ট ওই প্রশ্নগুলোই বাসায় বসে একটু দেখতে হবে। কি দেখতে হবে আমি তা লিখে দিব, শুধু স্ক্রিনশট নিতে হবে। এবং আমি আজকে যাচাই করার চেষ্টা করব যারা বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিচ্ছ, আপনাদের সাম্প্রতিকের প্রস্তুতি কতটুকু হলো। এবং আমি যে টপিকগুলো দিব চ্যালেঞ্জ দিচ্ছি 3 থেকে 4 মার্কস এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন যে কোনো বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষায়। তো আজকে ক্লাসের শুরুতেই সবাইকে যেটা প্রথমেই করতে হবে, আমাকে যাতে বারবার বলতে না হয়, বারবার বললে আপনারাও বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব, কিন্তু আমি তো চাই যে ক্লাসটা সবার কাছে পৌঁছে যাক, এই আবেদনটা যে কোনো শিক্ষকেরই থাকে। সেই জায়গা থেকে সবাইকে ঠিক প্রথমেই বলবো যে যখন দেখছেন লাইভ রেকর্ড, এই 3টা কাজ সবার আগে করে দিবেন। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবে আগামী 2-1টা ক্লাস বিবেচনা করে তাদের জন্য অবশ্যই একটা গিফট রয়েছে। সবাই একটা রিয়েক্ট দিয়ে দেন আর নিজের আইডিতে অবশ্যই শেয়ার করে রাখেন, কারণ যে কোনো পরীক্ষার আগে এই লাইভটা আরেকবার দেখলে এই প্রশ্নগুলো মনে পড়বে, বিশ্লেষণগুলো মনে পড়বে এবং সর্বোচ্চ বন্ধুকে মেনশন দিতে থাকেন রিয়েক্ট করে। সো আমিও শেয়ার করে দিচ্ছি। সো আমাদের সাম্প্রতিক আজকে দ্বিতীয় ক্লাস, আজকেও কিছু ধামাকার টপিক নিয়ে আসছি। আমি মনে করি এখান থেকে যেদিন কমনটা পড়বে ওই দিন বুঝবেন এই ক্লাসটা করে আপনার কতটা লাভ হয়েছে। সো তোমরা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আমিও একটু শেয়ার মেনশনটা ডান করে ফেলছি সব জায়গাতে। ওকে ওকে ওকে, কারা কারা যুক্ত হয়েছো সেটাও আমি একটু দেখতে চাই। কার কি অবস্থা, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো আজকে একটু জানতে চাই যে কোন জেলার স্টুডেন্ট বেশি। সবাই সবাই এই কাজগুলো সবাই ডান করে ফেলো। ওকে 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 ওকে, সবাই একটু ওই কাজগুলো ডান করে ফেলো, আমরাও দ্রুত ক্লাসটা শুরু করে দিই, তাই না? আর আজকে গতকালের ক্লাসগুলো যেটা হয়েছে, কারা কারা ক্লাসটা করছিলা, গতকালের ক্লাসটা কারা কারা করছিলা, কেমন লেগেছে সেই বিষয়টা একটু আমাকে জানিও। আজকে ক্লাসটা আরও দুর্দান্ত হবে, আরও রিসার্চফুল হবে, রিসোর্সফুল হবে ইনশাল্লাহ। ওকে, তো এই কাজগুলো একটু করে দাও, রিয়েক্ট দিয়ে, শেয়ার দিয়ে, নিজে টাইমলাইনে রাখো আর অবশ্যই বন্ধুদেরকে মেনশন দিতে থাকো, মেনশন দিতে থাকো। ফাইন, অনেকে যুক্ত হয়ে গিয়েছো আজকে দ্বিতীয় ক্লাসে। ওকে, আসলে এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ, যা যা বলবো এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ, আসার সুযোগও নাই, এর বাইরে আসার সুযোগ নাই। যা যা বলবো এর বাইরে ইনশাল্লাহ আসার সুযোগ নাই, তাই এইগুলোকে একটু মাথায় রাখতে হবে। ওই ক্লাস করলাম, ক্লাস করে তারপর ব্যাস চলে গেলাম, এটা আসলে কোনো লাভ হবে না দিন শেষে। ঠিক আছে, তো অবশ্যই সবাইকে এই বিষয়গুলো নিয়ে একটু চর্চা করতে হবে, এটাই আমার আবেদন থাকবে যে তোমরা ডেফিনেটলি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো একটু বাসায় পড়তে হবে, শুধু এখানে পড়লে হবে না, বাসায়ও ট্রাই করতে হবে। ওকে, আমার শেয়ার করা ডান, এইবার তোমাদের তোমাদের পালা, ডান করে দাও, আমরা যথারীতি শুরু করে দিই। চলো আর কথা না বলে, অনেক কথা হয়েছে, যথারীতি শুরু করে দিই আমাদের ক্লাস। প্রথমেই আমাদের আজকের প্রথম প্রশ্ন, চলো কথা না বলে আমরা আজকে সলভ করি। খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্নটি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং আই হোপ এখান থেকে একটা প্রশ্ন আসার বড় আবেদন থাকে। তো দেখি এইটা কারা সলভ করতে পারো, এটা খুবই রিসেন্ট, মানে অতি রিসেন্ট একটা প্রশ্ন। দেখি এটা কারা সলভ করতে পারো, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। সো দেখি দেখি কারা সঠিক উত্তর দিতে পারো যে জিমি কার্টার, অবশ্যই যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, উনি কততম প্রেসিডেন্ট ছিলেন, উনি কততম প্রেসিডেন্ট ছিলেন? 39তম, 32তম, 40তম, 44তম, 4টা অপশন। দেখি দেখি তোমরা একটু উত্তর করো, এই ফাঁকে আমি একটা জিনিস দেখি, তোমরা একটু উত্তর করো, তোমরা একটু উত্তর করো।
সবাই হয়তো ট্রাই করেছো, বাট অ্যাকচুয়াল ব্যাপারটা আসলে আমাদের জানতে হবে। এই জিমি কার্টারকে নিয়ে যা যা পরীক্ষা আসতে পারে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাল্লাহ। তো প্রথমেই চলো আলোচনা করি। 1টা মিনিট শুধু সময় দিও আমাকে, জাস্ট 1টা মিনিট। তোমরা খাতায় সব নোট করো, খাতায় সব নোট করো, খাতায় সব নোট করতে হবে। খাতায় নোট করা ছাড়া কিছু হবে না, খাতায় নোট করতে হবে। ফাইন, সবাই খাতায় নোট করো, সবাই খাতায় নোট করো, সবাই খাতায় নোট করো। সঠিক উত্তর হচ্ছে তিনি 39তম প্রেসিডেন্ট ছিলেন। কততম প্রেসিডেন্ট? তিনি ছিলেন 39তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। এবং তার কয়েকটা বিষয় নিয়ে আমরা জানবো, এখানে আমরা নোট করব, ঠিক আছে? এখানে কিন্তু আমরা নোট করব জিমি কার্টারকে নিয়ে। তো প্রথমত ওনার জন্ম মৃত্যুটা নিয়ে একটু আমরা জানার চেষ্টা করি। উনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন। কত বছর? 100 বছর। তাহলে 2024 সালে যদি মারা যায় তাহলে তার জন্ম কত হতে পারে? 1924 সাল। 1924 2024, এইটা কিন্তু খুবই সহজ মনে রাখার। সো এইটা প্রথমে আমরা লিখবো, ওনার জন্ম মৃত্যুটা, ওনার জন্ম মৃত্যুটা আমরা লিখে ফেলবো সবাই। 1924 2024 কত? 1924, 1 অক্টোবর 1924, 1 অক্টোবর 1924 এটা হচ্ছে জন্ম। আর আমরা জানি যে একদম ডিসেম্বরের শেষে 29 ডিসেম্বর 2024 হচ্ছে ওনার মৃত্যু। মৃত্যু হয়েছে তার নিজের যে বাসস্থান সেখানে জর্জিয়ায়, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়। তাইলে জন্ম মৃত্যু 1 অক্টোবর 1924, লেখা হয়তো একটু বাজে, তোমরা জাস্ট একটু ইয়া করে নিও, তোমরা জাস্ট একটু মানায় নিও, লেখাটার সাথে একটু মানায় নিও। সবাই সবাই শেয়ার আর মেনশনটা করে দাও যাতে আমার বারবার বলতে না হয়। শেয়ার আর মেনশনটা করে দাও যাতে আমার বারবার বলতে না হয়। এরপর লিখে ফেলো তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। এই 29 ডিসেম্বর কিন্তু মারা গিয়েছেন, এই অতি সম্প্রতি 2002 সালে। তারপর লিখে ফেলো তার যে আত্মজীবনী, আত্মজীবনী মূলক গ্রন্থ, ঠিক আছে? আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। হোয়াইট হাউস ডায়েরি কি? হোয়াইট হাউস ডায়েরি লিখে ফেলি কি? হোয়াইট হাউস ডায়েরি। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ফাইনালি তিনি যুক্তরাষ্ট্রের কোন দলের একজন দল থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন? ডেমোক্রেট, যারা এখন ক্ষমতায় নাই, ডেমোক্রেট দলের ক্ষমতায় ছিলেন। সো জাস্ট নোট করে ফেলো বা স্ক্রিনশট নিয়ে ফেলো, এইগুলো শেয়ার করে নিজের আইডিতে রাখো, ক্লাসটা তোমাদের কাজে লাগবে। একদম সাম্প্রতিক তথ্য, এটা শেয়ার করে রাখতে হবে। সবাই 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 ভাইয়া আপুরা সবাই 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 নিজের কাছে রাখো। ওকে, তাহলে ভাই জিমি কার্টারকে নিয়ে আসতে পারে, যেহেতু উনি সম্প্রতি মারা গিয়েছেন, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে দ্য হোয়াইট হাউস ডায়েরি। 39তম প্রেসিডেন্ট, জন্ম হচ্ছে 1 অক্টোবর 1924, মৃত্যু হচ্ছে 29 ডিসেম্বর 2024, ডেমোক্রেট দলের ছিলেন। এই তথ্যগুলোই মোটামুটি এনাফ। আরো কিছু তথ্য থাকলে অবশ্যই আমার সাম্প্রতিক জিকে পেজ বেছে আমি জানিয়ে দিব। সো এইগুলো আগে তোমরা নোট করে আমাকে ডান লিখে জানাও যে ভাইয়া নোট করে ফেলছি। নোট করলে মনে থাকবে, ভাইয়া নোট করে ফেলছি, লিখে ফেলো। ওকে, নোট করে ফেললে মনে থাকবে। সবার কার কার নোট হয়েছে? আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, আমাদের অনেক প্রশ্ন সলভ করতে হবে। কার কার নোট করা হয়েছে একটু জানাও, কার কার নোট করা হয়েছে? সো কার কার নোট করা হয়েছে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও। কার কার নোট করা হয়েছে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও সবাই। ওকে ফাইন, ডান। ওকে 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 এটা মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দল, বাংলা বা স্বাধীন বাংলা আমি যাই বলি, স্বাধীন বাংলা ফুটবল দল এর অধিনায়ক কে ছিলেন? কাজী সালাউদ্দিন, জাকারিয়া পিন্টু, সাইদুর রহমান প্যাটেল, অমলেশ সেন। 4টা অপশন, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদেরকে অবশ্যই সুন্দর করে, কারণ এইটা হচ্ছে একজন ব্যক্তির মৃত্যু নিয়েই হয়তো বা প্রয়াণ নিয়ে হয়তো তোমরা হয়তো গেস করতে পারছো সেই ব্যক্তিকে, বাট একটু উত্তর করে জানাতে হবে, ঠিক আছে?
কি স্বাধীন বাংলা ফুটবল দল, স্বাধীন বাংলা ফুটবল দল কবে হয়েছে? 1971 সালে। ওকে, এখানে যদি আমরা স্বাধীন লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? ওকে, দেখি এই যে জাকারিয়া পিন্টু অনেকে লিখছো, তাসনিয়া লিখেছো জাকারিয়া পিন্টু, সাইমা লাবণ্য জাকারিয়া পিন্টু। ওকে ফাইন ফাইন, জাকারিয়া পিন্টু লিখছো তোমরা, খ উত্তর দিচ্ছ। আর কোনো উত্তর আছে কারো কাছে? কারো কাছে কোনো উত্তর আছে? যদি থাকে জানাও, যদি থাকে জানাও। ওকে, ওকে জাকারিয়া পিন্টু যেহেতু বলে দিছো সে কারণে আর ওয়েট করব না। বাট এই জাকারিয়া পিন্টুকে নিয়ে আমাদের অবশ্যই একটা নোট নিতে হবে, সবার একটা নোট নিতে হবে, সবারই একটা কি নিতে হবে? নোট নিতে হবে। নোটটা কি? জন্ম 43, মৃত্যু 18 নভেম্বর 24। জন্ম 43, জন্ম কত? 1943, মৃত্যু 18 নভেম্বর 2024। সরি, এটা বানান মনে হয় দেখাই যায় না। অবশ্যই মৃত্যুটা ইম্পর্টেন্ট, মৃত্যুটা অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই 18 নম্বর 2024 এটা ইম্পর্টেন্ট। বা আমরা যে জিমি কার্টার ওনারটা দেখলাম সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। লিখে ফেলতে হবে উনি কি কি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, উনি কিন্তু 1995 সালে 1995 সালে ক্রীড়া বিভাগে, কি বিভাগে? ক্রীড়া বিভাগে স্বাধীনতা পুরস্কার। ক্রীড়া বিভাগে কি পুরস্কার? স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। এখন মেন কথা হচ্ছে এই স্বাধীন বাংলা ফুটবল দলটা কি? 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সময় একটা ফুটবল দল গঠন করা হয়, সেটার অধিনায়ক তিনি ছিলেন। এবং সেই ফুটবল দলটা ভারতের সাথে প্রায় 16টির মতো ম্যাচ খেলেছিল। সেই 16টির মধ্যে আমরা প্রায় 12টি জিতেছিলাম। কতটি? 12টি ম্যাচে কিন্তু আমরা জয়যুক্ত হয়েছিলাম। সে ম্যাচ জয়যুক্ত হওয়ার পর যে টাকাটা আসে, যে অর্থ আসে, এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ব্যয় করা হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধে ব্যয় করা হয়েছিল। পরে যখন দেশ স্বাধীন হয়, বাংলাদেশের প্রথম ফুটবল দলের অধিনায়কও কিন্তু এই জাকারিয়া পিন্টু ছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন। ওকে, সো এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। তিনিও কিন্তু সম্প্রতি মারা গিয়েছেন 18 নভেম্বর 2024। তিনি কবে কবে কি পান এটা মাথায় রাখতে হবে, এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। ওনার বাড়ি কোন জেলায়? বাড়ি হচ্ছে নওগাঁ। কোথায়? নওগাঁ। এই নওগাঁ ওনার হচ্ছে বর্তমান নওগাঁ ওনার জেলা। নওগাঁর কোনো একটা বিখ্যাত জায়গার নাম তোমাদের বলতে হবে। নওগাঁর কোনো একটা বিখ্যাত জায়গার নাম দেখি কে বলতে পারে। নওগাঁর কোনো একটা বিখ্যাত জায়গার নাম। সবগুলো আমি সুন্দর করে নোট করে দিব, তোমরা কালেক্ট করে রাখবা, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। বিশেষ করে উনি কবে পুরস্কার পেয়েছেন বা মৃত্যু, এইগুলা। হ্যাঁ, তোমাদের অংশগ্রহণ কিন্তু খুবই কম, অনেকে হচ্ছে রিয়েক্টই দাওনি। তোমরা যদি ক্লাসে অংশগ্রহণ দেখাও, শেয়ার করো, তাহলে হচ্ছে আগামীকালের ক্লাসটা হবে, না হলে আগামীকালের ফ্রি ক্লাস হবে না। আমি জাস্ট এখানে লিখে দিব। এগুলো রিসার্চ করতে, বের করতে প্রচুর সময় যায়, ব্যক্তিগত অনেক সময় যায়, বাট তোমাদের জন্য কিন্তু দিচ্ছি। তো সবাই রিয়েক্ট দিয়ে জাস্ট কমেন্টে @ লিখে HIGHLIGHT লিখে দাও। এইটার সাথে @ মিলিয়ে লিখবা, ফাঁকা রাখবা না, এটা ছোট হাতের দিবা। সবাই সবাই এটা রান করে দাও, বন্ধুদেরকে মেনশন দাও, রিয়েক্ট দিয়ে শেয়ার করে দাও নিজে আইডিতে। আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন পেলে নেক্সট ক্লাসটা করাবো। তোমরা যদি আগ্রহ না দেখাও, স্টুডেন্ট কম থাকে, আমারও কিন্তু ভালো লাগে না। আমি চাই যে অনেক স্টুডেন্টের অংশগ্রহণ থাকুক, অনেকে উপকৃত হোক। সো তোমাদের আগামী 1 মিনিটের মধ্যে এটা করতে হবে। সো এটা আমাদের ডান। @ লিখে দাও প্রত্যেকে, এভরিবাডি, একজন যাতে বাদ না যায়, একজন যাতে বাদ না যায়। আমাদের পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এমনিতেই অলিম্পিক গুরুত্বপূর্ণ, তার উপরে এই অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটা তত্ত্ব দিয়েছিলেন। তো দুইয়ে মিশেলে এই অলিম্পিক থেকে একটা প্রশ্ন আসার জোর দাবি রাখে অ্যাডমিশনে বা চাকরি পরীক্ষায়। তো 33তম অলিম্পিকে, মানে এই যে 24 সালে হয়েছে প্যারিস, মানে ফ্রান্সের প্যারিস অলিম্পিকে সর্বোচ্চ পদক, সবচেয়ে বেশি পদক লাভ করেছে কোন দেশ? সবচেয়ে বেশি পদক লাভ করেছে কোন দেশ?
চারটা অপশন, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, স্পেন। চারটা অপশন, চারটা অপশনের মধ্যে দেখি কারা উত্তর করো সঠিকটা। সঠিক উত্তর দেখতে চাই, সঠিক উত্তর দেখতে চাই। এগুলো তোমাদের অনেকের জানা আছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সামনে কিন্তু আরো জটিল জটিল প্রশ্ন আছে, সামনে তোমাদের জন্য আরো জটিল জটিল প্রশ্ন আছে। সো সেগুলো আমরা দেখতে চাই। সামনে জটিল জটিল প্রশ্ন আছে, সো উত্তর করতে থাকো। এটা কি হবে, এটা কি হবে বলো, এটা নিয়ে আমরা আলোচনা করব। খেলা অনুষ্ঠিত হয় কোথায়? প্যারিস, ফ্রান্সে। ওকে, এটা কততম? এটা দেখতে পাচ্ছ যে 33তম আসর, অবশ্যই গ্রীষ্মকালীন। মাথায় রাখবো গ্রীষ্মকালীন আসর। মাস্কট কি? মাস্কট, এখন মাস্কট ব্যাপারটা অনেকে বুঝো না, বা মাস্কটের তাৎপর্যটা কি বুঝো না। মাস্কট মানে কোন একটা প্রতীক, একটা প্রতীকী, যেটা আসলে ওই খেলাটাকে একটা শুভেচ্ছা দেয়, একটা অর্থ বহন করে। তো এইবারের মাস্কটটার নাম কিন্তু আমরা ফ্রিজ বলতে পারি, বা ফ্রিজের বানানটা কিন্তু আমাদের ইংলিশে জানতে হবে। এই ফ্রিজের বানানটা আমাদের ইংলিশে জানতে হবে, না হলে কিন্তু ভুল হবে। PHROYGES, PHROYGES, দা ফ্রিজ। এই ফ্রিজ হচ্ছে একটা লাল টুপি, যেটা ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের কিন্তু অনেক বেশি মোটিভেটেড করেছিল, বা বিপ্লবীরা এটা ব্যবহার করতেন। এটাই কিন্তু দা ফ্রিজ, এটা হচ্ছে মাস্কট। এবং আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই 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 কয়েকটা ব্যাপার। আমরা দুইটা ভাগে ভাগ করি, অনেক ব্যাপারের মাঝখানে দুইটা ভাগে ভাগ করে দেই। এক সবচেয়ে বেশি পদক, সর্বোচ্চ পদক শীর্ষ 3টা দেশ, সর্বোচ্চ পদক পাওয়া 3টা দেশ। তোমরা লিখে লিখে পড়ো। 1 USA, 2 চায়না বা চীন, 3 কি? 3 হচ্ছে জাপান। বাংলায় লিখতে পারো তোমরা। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সবচেয়ে বেশি পদক পেয়েছে যুক্তরাষ্ট্র, সবকিছু মিলে গোল্ড টোল যাই বলি, সিলভার টিলভার যাই বলি। দ্বিতীয় সর্বোচ্চ পেয়েছে চায়না, আর তৃতীয় পেয়েছে জাপান। তবে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা পরীক্ষায় আসতে পারে, সেটা হয়তো তোমাদের কেউ বলেনি। দেখো, প্রথম স্বর্ণপদক কারা পেয়েছে? প্রথম স্বর্ণ পেয়েছে চীন। স্বর্ণবর্ণ না, প্রথম পদক পেয়েছে কারা? যে কোনো একটা প্রথম পদক। যদি প্রথম স্বর্ণ পদক বলে চীন, প্রথম পদক, সরি এটা বানানটা ভুল, লেখা আমার এমনিতেই খারাপ। কাদের লেখা আমার মতো এরকম খারাপ তোমরা একটু কমেন্ট করে জানাও। প্রথম পদক পেয়েছে কে? আমি এখানে লিখতে হবে কাজাখস্তান। কি? কাজাখস্তান, যার রাজধানী হচ্ছে কি? আস্তানা নাকি? কাজাখস্তান। এটা হচ্ছে তোমার একটা মধ্য এশিয়ার দেশ। আর সর্বোচ্চ পদক তো আমরা জানি যে যুক্তরাষ্ট্র পেয়েছে। সো এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর এই 33তম প্যারিস অলিম্পিকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে গিয়েছিলেন। তিনি একটা তথ্য দিয়েছিলেন 3 জিরোস। এই 3 জিরোর আন্ডারে যে 3টা জিরো, যে 3টা জিনিসকে আমরা পৃথিবী থেকে নাই করতে চাই, ভ্যানিশ করতে চাই, সেই 3টা জিরো কি? কে কমেন্ট করে বলতে পারবা? ওই 3টা জিরো থেকে প্রশ্ন আসতে পারে। 3 জিরোস গুলো কি কি? 3 জিরোস গুলা কি কি দেখি তোমাদের কার কার এগুলো দখলে আছে। 3 জিরো গুলা কি কি? এবং তোমরা জানো যে এই প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকেও তোমার খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন, বাট একজন কিন্তু সরাসরি সেখানে খেলার সুযোগ পেয়েছিলেন, সাগর ইসলাম, যিনি আর্চারি মানে তীরন্দাজ, এই খেলায় তিনি গিয়েছিলেন। এছাড়াও রয়েছে সবচেয়ে বেশি এককে স্বর্ণপদক লাভ করেছে, সবচেয়ে বয়স্ক প্লেয়ার, কনিষ্ঠ প্লেয়ার, ইত্যাদি কিছু বিষয় রয়েছে। তোমরা আমাকে 3 জিরোস গুলা বলো। 3 জিরোস, এই যে অনেকের লেখা খারাপ আমার মতো, সো তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। ভাইয়াপুর আমি কিন্তু মুখে মুখে বলি, আমার লেখা মাঝে মধ্যে নিজেরই পড়তে কষ্ট হয়। আমি কি লিখলাম আমার নিজে থাপড়াইতে ইচ্ছা করে। তারপরও আমি তোমাদের একটু মানসিক কষ্ট দিলাম, কষ্ট করে মানসিক কষ্টটা একটু গ্রহণ করে নিও, ঠিক আছে? সো ডাক্তার তো হতে পারবো না, কিন্তু ডাক্তারদের মতো লিখতে ক্ষতি নাই তো, তাই না? তোমরা বলো যে বলো জিরো পভার্টি, আনএমপ্লয়মেন্ট, নেট কার্বনকে জিরো করতে চায়। ইয়েস, তাজু কিন্তু সঠিক উত্তর দিয়েছে। তাজু সঠিক উত্তর। দরিদ্রতা, বেকারত্ব, কার্বন নিঃসরণ, ইমরান সঠিক উত্তর দিয়েছে। আর কে সঠিক উত্তর দিচ্ছে? মোটামুটি সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। ভেরি থ্যাংক ইউ। এগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে, 3 জিরোস নিয়ে জানতে হবে। ওকে, আর তোমরা জাস্ট একটা কমেন্ট করো, এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই কোনো একটা বই,
যেই কোনো একটা বই, যেই কোনো একটা বই তোমরা কমেন্ট করো, যে কোনো একটা ওনার বইয়ের নাম, ওনার বইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলছি, হান কাংয়ের বই থেকে প্রশ্ন আসতে পারে, বা জিমি কার্টারের হোয়াইট হাউস ডায়েরি থেকে প্রশ্ন আসতে পারে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। বিখ্যাত ব্যক্তিদের আমি বলি যে তোমাদের ডিউতে বা ডাবিতে বিখ্যাত গ্রন্থ উক্তি থেকে একটা একটা করে প্রশ্ন তুমি লিখে নাও, যে পাবা ইনশাল্লাহ। বিখ্যাত গ্রন্থ উক্তি, সেক্ষেত্রে রিসেন্ট এগুলো বেশি দাবি রাখে। সো ওকে, তোমাদের সবার উত্তর ঠিক আছে। একজন লিখেছে শিক্ষার হার, উত্তর ভুল, শিক্ষার হার নয়। দারিদ্র বা দরিদ্রতা, বেকারত্ব এবং হচ্ছে কার্বন নিঃসরণ, এটা ইংলিশে আসতে পারে, আবার দিতে পারে 300 অন্তর্ভুক্ত নয় কোনটি। তখন এই তিনটা বাদে যেটা হবে সেটা উত্তর দিবা। ওকে, ক্লিয়ার? তো এগুলো নোট করা ক্লিয়ার আশা করি তোমাদের। ওকে, থ্যাংক ইউ, ফাইন। আমাদের পরবর্তী প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার 2006 লাভ করে ড্যাশ কারা? চারটা অপশন আছে, দেখি কে উত্তর করতে পারো। নোবেল শান্তি পুরস্কার 2006 কে পেয়েছে? এই টাইপের প্রশ্ন আসতে পারে। নোবেল থেকে, তারপর হচ্ছে বুকার থেকে, অথবা মেগাশেসে থেকে। একটা প্রশ্ন ডিউতে তুমি 100% কমন পাবা। তাইলে ভাই কি কারণে সময় নষ্ট করতেছো? এগুলো ভাজা করে ফেলো, পুরস্কারগুলো ভাজা করে ফেলো। 100% প্রশ্ন, 100%। যে না পড়বা সে ভুল করবা। 100% প্রশ্ন আসবে। আর আমার সাম্প্রতিক জিকে পেইড ব্যাচে অলরেডি সবাই ভর্তি হয়ে যাচ্ছে। অনেকের মেসেজ দেখতে পাইনি, কার ভর্তির মেসেজ দেখতে পাইনি জানাও। সেখানে মাত্র 200 টাকায় সাম্প্রতিক জিকের পুরো 10টা ক্লাস, 10টা এক্সাম, মডেল টেস্ট, সিক্রেট সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ পেইড ব্যাচে, শুধু সাম্প্রতিক জিকে। সো দেখি কারা উত্তর করতে পারো এই প্রশ্নের। ওকে, এই যে সোশ্যাল বিজনেস এখন বলতেছে, ওয়ার্ল্ড অফ 3 জিরোস, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, সামাজিক ব্যবসা লিখেছে একজন। তারপর আরো কোনো প্রশ্ন আছে, ক্রিয়েট আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। ওকে, তোমরা অনেকগুলো বইয়ের নাম বলে দিয়েছো, তার মানে তোমরা অনেক কিছুই জানো। এটা কি হবে দেখি। এই তো দেখছো, এই প্রশ্নটা দেওয়ার পিছনে আমার নেপথ্যের কারণ ছিল, কিছু বান্দা প্রশ্নের উত্তর না পড়ে উত্তর করবে, মানে ডক্টর ইউনুস দেখার পর ডক্টর ইউনুস দিয়ে দিবে। এইটাই কিন্তু আমার এই প্রশ্নটা দেওয়ার মেইন কারণ ছিল। তোমরা তাই করছো। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তো পেয়েছে, তার সাথে তার গ্রামীণ ব্যাংক সহ পেয়েছে, দুইটা একসাথে পেয়েছে। যদি অপশনে গ্রামীণ ব্যাংক কোনোভাবে থাকে, ইউ কান্ট ডিনাই, গ্রামীণ ব্যাংককে তুমি ডিনাই করতে পারবা না। গ্রামীণ ব্যাংক যদি অপশনে থাকে তাহলে তোমাকে গ্রামীণ ব্যাংককে প্রায়োরিটি দিতে হবে। তার মানে উত্তর ডি সঠিক, উত্তর ক আংশিক সঠিক। এর সাথে গ্রামীণ ব্যাংক জুড়ে যাবে, গ্রামীণ ব্যাংক কিন্তু জুড়ে যাবে। আর তোমাদের বলতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমরা কিন্তু দেখেছি যে সম্প্রতি কোন একটা পরীক্ষায় কিন্তু এসেছে যে তোমার যে জুলাই বিপ্লবে যে শহীদ হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তিনি কোন গ্রামের সন্তান, বা এই টাইপের প্রশ্ন এসেছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রাম কোনটা, দেখি কে বলতে পারো। ওকে, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়েস, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস, উত্তর সঠিক। গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস, উত্তর সঠিক। গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস, উত্তর সঠিক। গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস। সো বুঝে শুনে একটু উত্তর করো, সবাই বুঝে শুনে উত্তর করো। এখন কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? একজন লিখছে ডি, এইটা না হইলে ভাত খামু না, ভাতের বদলে বিষ খামু, রিশাদ বলছে। রিশাদ কিন্তু ভালো স্টুডেন্ট, কিন্তু দুষ্ট একটু আর কি, ভালো স্টুডেন্ট কিন্তু দুষ্ট। এই যে কেউ জোবরা কেউ বাথুয়া দিবা, কেউ জোবরা কেউ বাথুয়া, আবার কেউ তো হাটহাজারি দিয়ে দিচ্ছ গ্রামের নাম। ভাই রে ভাই, আমি গ্রামের নাম জানতে চাইছি, তার মানে 3টা উত্তর চলে আসছে, বাথুয়া নাকি জোবরা নাকি হাটহাজারি। ভাই কেউ কি আবার বলতে পারবা যে এটা সঠিক উত্তর 100% হবে এরকম কেউ? ভাই তোমাদের কনফিউশন, এগুলো কিন্তু আসবে, তোমাদের এত কনফিউশন কেন? আমি কিন্তু কনফিউশন দূর করাবো। ওই নর্মালি কোন একটা প্রশ্ন উড়াই দিয়ে আমি আসি না, জাস্ট তোমাদের কনফিউশন হতে পারে ওই টাইপের প্রশ্নই আনি যেগুলো পরীক্ষায় আসতে পারে। সো দেখি ভাইয়াপুরা একটু দেখি উত্তর করো, ফটাফট উত্তর করো। ওকে, 100% কমন কে কোন অপশন? জোবরা গ্রাম, হাটহাজারি উপজেলা। আবার কেউ বাথুয়া, দেখছো মারে ভাই, আমি আর সরি ভাই, উনি ওনার ঋণ প্রকল্প চালু করছে কোন গ্রামে? জোবরা গ্রামে, কিন্তু ওনার জন্ম বাথুয়া গ্রামে। এই ব্যাপারটাই তোমরা কনফিউশন। তাইলে বুঝো কি পড়ছো এতদিন, এই পরীক্ষা এগুলোই আসবে, তোমরা এগুলোই ভুল করবা, আমি জানি, এই জন্যই নিয়ে আসছি। সো আমি নর্মাল কোনো কিছু হাবি যাবে উঠাই নিয়ে আসি না, যা ক্রিম তাই নিয়ে আসি। ওকে,
জোবরা বাথুয়ার মধ্যে একটু পার্থক্য যাই না মুখে মুখে, সিম্পল ব্যাপারটা। আর উনি কি কি পদক পাইছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, ওনার কি কি বই আর ওনার কি কি বিভিন্ন সম্মানজনক বিভিন্ন খেতাব টেতাব বিভিন্ন কি কি আছে গুরুত্বপূর্ণ বিষয় একটু জানার চেষ্টা করবা। ওকে, নেক্সট ওয়ান উত্তর করো। ষষ্ঠ বাংলাদেশী হিসাবে কে এভারেস্ট জয় করেন? ঠিক আছে, ষষ্ঠ বাংলাদেশ হিসাবে কে এভারেস্ট জয় করেন? প্রশ্নটা এরকম হবে, ষষ্ঠ বাংলাদেশ হিসাবে কে এভারেস্ট জয় করেন? ক্লিয়ার? ষষ্ঠ বাংলাদেশী হিসাবে কে এভারেস্ট জয় করেন? প্রশ্নটা কি হবে? ওকে, ফাইন, এটাই হবে উত্তর। দেই প্রশ্ন, ষষ্ঠ বাংলাদেশী হিসাবে কে এভারেস্ট জয় করেন? এমন একটা ব্যক্তি যে এভারেস্ট জয় করে এসেছেন। এভারেস্ট তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, আর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিন্তু মাউন্ট লোটসে। ঠিক আছে, মাউন্ট লোটসে। তো দুইটাই তিনি একসাথে জয় করে আসেন। সেই ব্যক্তির নাম কি দেখি, কে বলতে পারো? ভাই আমি বারবার বলি এই এভারেস্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এটা নিয়ে আমরা একটা নোট নিয়ে ফেলি সবাই। চলো। তো এভারেস্ট নিয়ে কথা বলতে গেলে, ও বাবা, ওকে, এই যে আমরা এভারেস্ট বলছি, এই এভারেস্ট, আরে কি লিখি, আমার তো লেখার কোর্স করতে হইব। কালকে একজন শিক্ষার্থী বলছে এই এভারেস্টকে নেপালিরা কি বলে? সাগর মাতা। নেপাল কি বলে? সাগর মাতা। এই এভারেস্টকে চীনা ভাষায় কি বলা হয়? চীন কি বলে? চুমু। না ভাই, চুমু না, আর একটু আছে, চুমু লাংমা। শুধু চুমু বলে আটকায় গেলে সমস্যা। চুমু লাংমা। এবং এভারেস্টের উচ্চতা জানতে হবে, মিটার, 8848.86 মিটার। তো এভারেস্টকে কোন নেপালি ভাষায় সাগর মাতা, চীনের ভাষায় চুমু লাংমা, নট চুমু। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তোমরা একটু উত্তর করো, যারা না জানো একটু উত্তর করো, বা জানো উত্তর করো। ঠিক আছে, প্রথম বাঙালি হিসেবে কে এভারেস্ট জয় করেন? প্রথম বাঙালি এভারেস্ট জয় করেন 2004 সালে, ভারতের তিনি সত্যব্রত দাস। সত্যব্রত দাস 2004 সালে। তাহলে এইটা হচ্ছে এভারেস্ট নিয়ে টুকটাক তথ্য। এতগুলো জানলেই হবে। এইবার আমরা চলে আসব বাংলাদেশের মোট 6 জন, কয়জন? 6 জন ব্যক্তি। এই 6 জনের মধ্যে 4 জন হচ্ছে মেল আর 2 জন হচ্ছে ফিমেল। মাথায় রাখতে হবে বাংলাদেশের কয়জন পুরুষ এভারেস্ট জয় করেন? 4 জন। যদি আসে কয়জন নারী এভারেস্ট জয় করেন? 2 জন। এইটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে, তার মানে 6 জনকে আমাদের দেখাতে হবে। তাহলে প্রথম থেকে 6 জন পর্যন্ত আমরা একটু যাই। এটাকে একটু মুছে দিব, তোমরা বললে আমি এই জায়গাটা একটু মুছে দিব। তোমরা বললে আমি এই জায়গাটা মুছে দিব, তারপর ওইটা নিয়ে একটু আলোচনা করবো। আশা করি তোমাদের হয়ে গেছে। ওকে, আমি এই জায়গাটা একটু মুছে দেই। ওকে, আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সরি, এখানেও আছে, এখানেও দাগ দিয়ে দিলাম, যেহেতু তোমাদের দাগ দিতে তো সমস্যা নাই, কালির তো অভাব নাই, তাই না? কালির তো অভাব নাই। ওকে, দেখো তুমি র্যান্ডমলি পড়লে পারবা না, আমি যে সিস্টেমে বলি ওই সিস্টেমে পড়ো। প্রথম মুসা
ইব্রাহিম, মুসা ইব্রাহিম মুহিত, এম এ মুহিত, তাহলে মুসা মুহিত প্রথমে, দুই ম প্রথমে, এম এ মুহিত। দেখো আমি কিভাবে মনে রাখি, আরে ভাই রে এবার কাটা তো আবার জান কালা করে দিব। এম এ মুহিত, এম এ মুহিত, সালগুলো দেখো আমার মুখস্থ আছে 2010, এরপর একদম তিনটাই হচ্ছে 2012, 2012, 2012, 2012, 2013 আর অবশ্যই 19 মে 2024। এম এ মুহিত, মুসা ইব্রাহিম এম এ মুহিত, প্রথম দুইজন পুরুষ প্রথমে জয় করলো। এরপর একজন নারী চলে আসছে, কে বলতে পারবা তার নাম কি? কে বলতে পারবা? এবার মনে রাখবা, কে বলতে পারবা? এরপর আবার দুজন নারী চলে আসছে, এরপর আবার দুজন পুরুষ, এরপর আবার দুজন নারী চলে আসছে, দুজন পুরুষ। শর্টকাটে লিখবো নিশাত মজুমদার, শুধু নিশাত লিখবো, আর ওয়াসফিয়া নাজরিন শর্টকাটে লিখবো। এরপর সজল খালেদ, সরি, এরপর কে? এ আমাদের বাবর আলী, নট বাবর আজম। যে টপিকটাকে তোমাদের সালসহ মুখস্থ করতে অনেক কঠিন লাগতো, এইবার দেখো তো মুসা ইব্রাহিম প্রথম জয় করেছে কিনা বাংলাদেশে, এটা একটু কনফিউশন আছে। তারপর যেহেতু কনফিউশনের পরও এটা গ্রহণযোগ্য হচ্ছে, এটা গ্রহণযোগ্য। মুসা ইব্রাহিম 2010, মুসা মুহিত দুইজন প্রথম, এম এ মুহিত 2012, নিশাত মজুমদার 12, ওয়াসফির নাজরিন 12, সজল খালেদ যিনি কিন্তু পরে জয় করে ফেরার সময় দুর্ঘটনায় মারা যান, কিন্তু এই সজল খালেদ, এটা মাথায় রাখতে হবে, দুর্ঘটনায় মারা যান কে? এই সজল খালেদ 2013। এরপর 2024-এর 19 মে আমাদের বাবর আলী, যিনি চট্টগ্রামের একজন লোক, একজন ডাক্তারও বটে, এই বাবর আলী সর্বশেষ 6ষ্ঠ এভারেস্ট বিজয়ী। কার কার মুখস্থ ডান বলো যে ভাইয়া মুখস্থ ডান? তোমরা এগুলো বইয়ে পাবা ভাই, আমি মুখে মুখে বলছি যথেষ্ট, আমার লেখা একটু মানায় নিও, বাট আমি তোমাদেরকে কিন্তু টেকনিকটা দিয়ে দিলাম, তোমরা এগুলো বইয়ে পাবা ভাই। বলো কার কার মুখস্থ, কার কার এগুলো মুখস্থ আছে, কার কার মুখস্থ আছে বলো? হয়ে গেছে মুখস্থ? প্রতিটা এভারেস্ট জয়ের তারিখ মে মাসে কেন ভাইয়া? মে মাসে, কারণ মে মাসে ওই অঞ্চলে যে আবহাওয়াটা থাকে, সেই আবহাওয়ায়, বায়ুর আর্দ্রতায়, বায়ুর তাপমাত্রায় সবকিছু মিলাইয়া এভারেস্ট বিজয়ের জন্য বা এভারেস্ট পর্বতে বা যে কোনো পর্বত ওঠার জন্য পারফেক্ট টাইম মে জুন, এই সময়টা। তাই বলে শুধু এই সময় কিন্তু সবাই এভারেস্ট জয় করেনি, অন্যান্য সময় করেছে, বাট বেশি এভারেস্ট জয় করেছে মে জুন মাসে। তুমি দেখবা এই সালগুলোর মে জুন মাসে দেখবা ওই সময় সবচেয়ে পারফেক্ট আবহাওয়াটা থাকে উঠার জন্য, কারণ তুমি একদম খুবই বৈরী পরিবেশে উঠলা, তুমি এভারেস্ট জয় করার আগে অনেক উপরে চলে যাবে, আরো উপরে উঠতে পারবা। বৈরী পরিবেশে গেলে তুমি এভারেস্ট না 8000 এই এত মিটার না, তুমি আরো উপরে চলে যাবা। হ্যাঁ, আরে সত্যি কথা। সো একটা রাইট টাইম আছে না, একটা তো রাইট টাইম আছে। তাহলে ডান, ডান, ঠিক আছে, সবাই ডান, ওকে ডান, আলহামদুলিল্লাহ সবার ডান। একজন আবার বউ নিয়া এবারে জয় করবে, বাহ, খুব ভালো, খুব ভালো ভাইয়া, খুব ভালো। ওকে, তাহলে ভাই আমাদের মুখস্থ ডান, আলহামদুলিল্লাহ। আমাদের পর প্রশ্ন, জ্ঞান না করে পর প্রশ্ন চলে গেলাম। 23 সেপ্টেম্বর 2024 লেবাননে ইসরায়েলের যে স্থল অভিযান হয়েছে, তুমি জানো যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরব দেশগুলো প্রচুর পরিমাণে ক্ল্যাশে যুক্ত থাকে প্রত্যেক বছর। এই জায়গাগুলোতে কোন দেশ কার সাথে ক্ল্যাশ, কোন দেশের বিখ্যাত জায়গা কি, কোন দেশের গোয়েন্দা সংস্থা কি, কোন দেশের গেরিলা সংস্থা কি, কবে কোন আক্রমণটা করছে, আক্রমণের নাম কি, ওই হামলার নাম কি, অপারেশনের নাম কি, কোন দেশের মাঝখানে বর্ডারগুলো কি, মানে রিসেন্ট টপিক থেকে এই হিট করে কিন্তু প্রশ্নটা আসে। তাই প্লিজ এই প্রশ্নের ব্যাখ্যা উত্তর তোমাদের জানতে হবে আজকে। আমি আরো একটু বড় ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, আর একটু বড় ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা এটা একটু ট্রাই করো, দেখি কারা পারো, দেখি কারা পারো। কাজ কত দূর? ওকে, ডান ডান ডান, ওকে চলে যাবে না, ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো, দেখি কি হবে। উত্তর ভুল আসতেছে, উত্তর ভুল, উত্তর ভুল দিলে কিন্তু খুব কষ্ট পাবো। উত্তর ভুল,
তো আমরা এখন লেবানন আর ইসরায়েল নিয়ে টুকটাক তথ্য জানবো যা তোমার পরীক্ষায় কমন পড়তে পারে। তো এটা জানার আগে আমার একটা কাজ করতে হবে, কাজটা বেশি কিছু না, কাজটা হচ্ছে আমাকে একটু জায়গা করে নিতে হবে। আমাকেই তো মানে এগুলো এমন জায়গা খাইছে, এগুলোর কানে ধরে এদিকে নিয়ে আসতে হবে। ওকে, আর একটু বেশি নিয়ে আসছি, সেভ দিতে হবে, পরে আবার দেখাইতে হবে যাতে আমি এই জায়গাটা একটু বেশি পাই। ওকে, ঠিক আছে। ওকে, তো তোমাদের এই বিষয়গুলো না জানলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আমরা একটা বড় জায়গা পেয়েছি নোট করার জন্য। প্রথমে আমরা লেবানন নিয়ে আলোচনা করব। লেবানন এর রাজধানী কি? বৈরুত। আমরা জানি যে আমাদের একজন বিখ্যাত ব্যক্তি 1963 সালে মারা গিয়েছে, সে ব্যক্তির নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সরি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু লেবাননের রাজধানী বৈরুতে মারা গিয়েছিলেন। কি? বৈরুত। ওকে, মুদ্রা কি? মাথায় রাখতে হবে, মুদ্রাটা তোমাদের খুবই খুবই পরিচিত একটা মুদ্রা। সেই লেবাননের মুদ্রার নাম হচ্ছে কি ভাইয়া? পাউন্ড। পাউন্ড। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পরীক্ষা আসতে পারে, যেহেতু হামলাটা হয়েছে, তো ধরো এই যে লেবানন আর ইসরায়েল, এর মাঝখানে একটা নদী আছে, এদের বিভক্ত করছে একটা নদী। যেমন বাংলাদেশ ভারতকে বিভক্ত করেছে হারিয়া ভাঙা নদী, বাংলাদেশ মায়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী, ঠিক তেমনি লেবানন ইসরায়েলকে বিভক্তকারী নদীর নাম কি? ওয়াজানি নদী। কি? ওয়াজানি নদী। এই তিনটা ব্যাপার মাথায় রাখবা। এবং অবশ্যই অবশ্যই আমরা জানি ইসরায়েলের সাথে আমি তিনটা বর্ডারের নাম বলবো। ভাই আমার ক্লাসগুলো কথাগুলো শুধু ওই যে একটা এমসিকিউ আসলাম, এটা সঠিক উত্তর কি, তোমরা উত্তর দাগাইলা, পরে আরেকটা এরকম তো কিছু না। এইখানে আমি সময় নিয়ে পুরো ব্যাপারগুলো বলতে, যাতে তুমি শুধু সাম্প্রতিকের ভিতর থেকে যদি প্রশ্ন আসে সেটা উত্তর করতে পারো। কারণ সাম্প্রতিক কোনো ঘটনা ঘটলে পরীক্ষক কিন্তু এর ভিতর থেকে প্রশ্ন করে দেয়। তাহলে ভাই এই বিষয়গুলো মাথায় রাখবা। এর পাশাপাশি তিনটা বর্ডার লাইন বলবো, অলরেডি আমি একটা ভিডিওতে বলেছি। একটা হচ্ছে গ্রিন লাইন, আরেকটা পার্পল লাইন, আরেকটা হচ্ছে ব্লু লাইন। তিনটা বর্ডার আছে, যেমন বাংলাদেশের রেড ক্লিফ রেখা, ম্যানারহেম রেখা, এইসব রেখার মতো মধ্যপ্রাচ্যে মানে তোমার ওই সাইডটাতে তিনটা রেখা আছে, ব্লু লাইন, পার্পল লাইন, গ্রিন লাইন। ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী দেশগুলো মাথায় রাখবা, ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর মাঝখানে বর্ডারকে বলে কি লাইন? গ্রিন লাইন। গ্রিন লাইন, গ্রিন লাইন। আর ইসরায়েল এবং এই যে লেবানন, যাদের মাঝখানে হামলাটা হয়েছে, ইসরায়েল এবং লেবাননের মাঝখানে যে বর্ডার তাকে বলে ব্লু লাইন। আর ইসরায়েল ও সিরিয়ার মাঝখানে যে বর্ডার সেটাকে বলে পার্পল লাইন। এই তিনটা লাইন তোমরা একটু মুখস্থ করে ফেলো ভাইয়া, প্লিজ মুখস্থ করে ফেলো। এগুলো অন্য কোথায় ভাই ব্যাখ্যা সহ তুমি পাবা না। এই তিনটা লাইন একটু মুখস্থ করে ফেলতে হবে। গ্রিন লাইন, ওকে, বলো 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 কি হবে? তোমরা একটু জানাও যে কি হবে উত্তর, বলো উত্তর কি হবে? গ্রিন লাইন, পার্পল লাইন, ব্লু লাইন, এগুলো কি মুখস্থ হবে তোমাদের? একজন লিখছে পিঙ্ক লাইন আছে কিনা? না রে ভাইয়া, পিঙ্ক লাইন নাই। ওকে, গ্রিন লাইন ইসরায়েল প্লাস এর পার্শ্ববর্তী দেশ, বর্ডারকে গ্রিন লাইন বলে। ব্লু লাইন ইসরায়েল লেবাননের মাঝখানে বর্ডারকে ব্লু লাইন। আর পার্পল লাইন ইসরায়েল সিরিয়া। তাহলে আমরা লেবানন নিয়ে জানলাম। এবার আমরা জানার চেষ্টা করব কি নিয়ে? মধ্যপ্রাচ্যের ক্যান্সার, পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিয়ে। কি? ইসরায়েল। এই নিয়ে তোমরা কম বেশি সবাই জানো, মধ্যপ্রাচ্যের ক্যান্সার অথবা পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ঠিক আছে, তো এই ইসরায়েল, এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কবে? 14 মে 1948। রাজধানী কি? যদিও এরা রাজধানী দাবি করে হচ্ছে জেরুজালেম, এদের রাজধানী হচ্ছে তেল আবিব। কি? তেল আবিব। ঠিক আছে, মুদ্রা কি? শেকেল। এদের
আইনসভার নাম কি? নেসেট, KNESSET বা নেসেট, আইনসভা। এরপর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে? থিওডর হার্টজেল। কে স্বপ্নদ্রষ্টা? ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা কে? থিওডর হার্টজেল। থিওডর হার্টজেল। এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। রাজধানী তেল আবিব, মুদ্রা শেকেল, আইনসভা, নেসেট এবং স্বপ্নদ্রষ্টা কি? স্বপ্নদ্রষ্টা হচ্ছে থিওডর হার্টজেল। থিওডর হার্টজেল। এদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, মাথায় রাখতে হবে, এটা বারবার আসে। গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কি? মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কি? মোসাদ। আর ইসরায়েলের প্রথম যিনি প্রেসিডেন্ট ছিলেন চাইম ওয়াইজম্যান। কি? চাইম ওয়াইজম্যান। এই চাইম ওয়াইজম্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, তোমার অনেক ইতিহাস আছে প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত। তো এই বিষয়গুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, এই বিষয়গুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। এইবার আমরা ইসরায়েলের স্বীকৃতি নিয়ে জানবো। ইসরায়েল রাষ্ট্রটা হওয়ার পর প্রথম স্বীকৃতি দিল কে? যুক্তরাষ্ট্র 1948 সালে। দ্বিতীয় দিল কে? সোভিয়েত ইউনিয়ন। প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে কে দিল? এটাও মাথায় রাখতে হবে। এবং প্রথম আরব দেশ হিসেবে কে দিল? এই চারটা বিষয় মাথায় রাখতে হবে। সো চলো, তোমাদের আশা করি এইগুলো একটু মুখস্থ আছে, এগুলো ডান, এগুলো কথা বলবো না। এবার আমরা আলোচনা করব স্বীকৃতি। দেখো এগুলো কিন্তু আসতে পারে। কে স্বীকৃতি দিল? প্রথম USA 1948। দ্বিতীয় কে? USSR মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটা বর্তমান সোভিয়েত ইউনিয়ন ভেঙে বর্তমান রাশিয়া সহ আরো 14টি দেশ হয়েছে, মোট 15টি দেশ হয়েছে। তৃতীয় দেশ হিসেবে তৃতীয় কিন্তু মুসলিম দেশ হিসেবে প্রথম, দেশ হিসেবে তৃতীয় কিন্তু মুসলিম দেশ হিসেবে প্রথম তুরস্ক। তুরস্ক মুসলিম হিসেবে প্রথম, মুসলিম হিসেবে প্রথম, মাথায় রাখতে হবে মুসলিম প্রথম। আর চতুর্থ মিশর বা ইজিপ্ট, আরব প্রথম, আরব দেশ হিসেবে প্রথম। তাহলে ভাই নরমালি দেশ হিসাবে চারটা দেশ নিয়ে আমরা আলোচনা করি। প্রথম দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয়টা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, তৃতীয়টা হচ্ছে তুরস্ক, চতুর্থ হচ্ছে কি মিশর। বাট প্রথম মুসলিম দেশ হিসেবে দেয় তুরস্ক, আর প্রথম আরব দেশ হিসেবে দেয় কিন্তু এই তোমার দেখতেই পাচ্ছ মিশর। একটু নোট করতে হবে ভাইয়া, আমি মুখে মুখে বলে দিচ্ছি, আশা করি তোমাদের শুনতে কোনো সমস্যা নেই, আশা করি শুনতে সমস্যা নেই, মাথায় রাখতে হবে শুনতে সমস্যা নেই। আর মোটামুটি ভালোই দেখা যায় লেখা, প্রচুর কম খারাপ না, বেশি খারাপ, মোটামুটি ঠিক আছে, চলে। ওকে, মাথায় রাখবা, সবাই একটু মাথায় রাখবা। এটা কি হবে? সো এটা একটু মাথায় রাখতে হবে, এতটুকুই মাথায় রাখতে হবে। ডান, জাস্ট এতটুকু একটু কষ্ট করে সবার মাথায় রাখতে হবে যে এটা কি হবে, এবং আমার সাথে সাথে মুখস্থ করতে হবে। আমি যে বিষয়গুলোকে একটু তোমাদের গুরুত্ব দিয়ে বলছি, সেই গুরুত্ব দেওয়া বিষয়গুলোকে একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। যারা গুরুত্ব না দিবা তারা হুদা ধরা খাবা। সো একটু প্লিজ গুরুত্ব দিয়ে পড়তে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন রিসেন্ট জিকের, খুবই সাম্প্রতিক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখি কারা উত্তর করতে পারো, কারা উত্তর করতে পারো, আমি দেখবো কারা উত্তর করতে পারো। এই প্রশ্নের উত্তর কারা করতে পারো? দেখি একটু উত্তর করো, তোমাদের উত্তরগুলো দেখতে চাচ্ছি, কারা উত্তর করতে পারো। প্লাস্টিক শপিং ব্যাগ সুপার মার্কেটে নিষিদ্ধ করা হয় কত তারিখে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, কারণ দীর্ঘদিন থেকে কিন্তু এটা নিষিদ্ধ করার কথা বলা হয়, সম্প্রতি কিন্তু সেই সিদ্ধান্ত আসে, এবং 2025 সাল থেকে নতুন একটা জিনিসকে আমরা সামনে আনবো। তো সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। দেখি কারা উত্তর করতে পারো, অন্তত ট্রাই করো ভাইয়া, পুরো অন্তত ট্রাই করো। আর ক্লাসের এই পর্যায়ে এসে যাদের ক্লাসটা ভালো লেগেছে, ছোট্ট করে বলবো একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইনে একটা জাস্ট শেয়ার করে রাখো। যে কোনো পরীক্ষার আগে আরেকবার দেখলে এখান থেকে কমন পড়বে। আপনি চাকরিজীবী হন, চাকরি করার জন্য চেষ্টা করছেন, চাকরি পাওয়ার জন্য বা অ্যাডমিশন, সবার জন্য এই ক্লাস, সবার জন্য এই ক্লাস।
নিবন্ধন, বিসিএস প্রিলি বা 11 থেকে 20তম গ্রেড যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য সাম্প্রতিকের জন্য এই ক্লাসগুলো আপনার জন্য ভালো লাগবে হয়তো, যদি আমার ক্লাস এবং ব্যাখ্যাগুলো ভালো লাগে। ঠিক আছে, আর পরে একটা দারুণ সুযোগ আছে, সেই দারুণ সুযোগটার কথা বলবো। সো তোমরা সবাই কি উত্তর করছো? তোমরা সবাই উত্তর করছো যে 1 অক্টোবর বা 1 অক্টোবর, আমি যাই বলি, উত্তর সঠিক। তো এখন এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করলে আমরা ইউজটা করব কি? তুমি দেখবে এখন বিভিন্ন দোকানে, যদিও পুরোপুরি নিষিদ্ধ হয় নাই, আরে নিষিদ্ধ তো 144 দ্বারা জারি করছিল, তো তোমার 31st নাইটেও যে কোনো ধরনের এরকম পটকা বাজি ফুটাতে পারবে না। 31st নাইটেও তো 144 দ্বারা জারি করছে, বাঙালি কি মানছে? মানে নাই। তো এখন নিষিদ্ধ করলেও নিষিদ্ধ হচ্ছে না, অনেকে ইউজ করছে, অনেকে আবার এর পরিবর্তে অন্য প্যাকেট দিচ্ছে যেটা আসলে পচনশীল, সেটার জন্য এক্সট্রা চার্জ করছে। সব কিছু মিলে কিন্তু পুরোপুরি এটা বাস্তবায়ন হয়নি। তবে আমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 3টা গুরুত্বপূর্ণ আবিষ্কার। 3টা গুরুত্বপূর্ণ আবিষ্কার। তো এইটার জায়গায় প্লাস্টিক তো পচে না, বছরের পর বছর মাটির নিচে থাকে, মাটি দূষণ হয়, মাটির উর্বরতা কমে। এর পরিবর্তে পচনশীল প্লাস্টিক কি বানানো যায় বা পলিমার ব্যাগ কি বানানো যায় যেটা পচনশীল, সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমেদ। তাকে নিয়ে এবছর প্রশ্ন আসতে পারে, ডক্টর মোবারক আহমেদকে নিয়ে। তিনি সোনালী ব্যাগ আবিষ্কার করেছেন। তো আমরা 3টা বিষয় একটু মাথায় রাখবো। একটা হচ্ছে জুটন, আরেকটা হচ্ছে পাটের জীবন রহস্য। ও আচ্ছা, ভালো করে না লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি দেখি, চেষ্টা করি। ওকে, চেষ্টা করি। কচু, জুটন, পাটের জীবন রহস্য, আর কি পাটের তৈরি পলিথিন বা পলিমার ব্যাগ বা পচনশীল ব্যাগ, আমি যাই বলি। জেইলাও হে কদু, এভাবে স্লো হয়ে যায়, যেন খারাপ লাগে। তো এই 3টা বিষয় কে কি আবিষ্কার করেছে, এই 3 জন ব্যক্তিকে আমরা প্যাচ লাগাই ফেলি। জুটন যিনি আবিষ্কার করেছেন, জুটন জিনিসটা কি? এই জুটন জিনিসের সাথেও কিন্তু পাট জড়িত, 3টার সাথে পাট জড়িত। জুটন হচ্ছে 70 ভাগ পাট, এর সাথে 30 ভাগ তুলা, 30 ভাগ তুলা মিশাও। 70 ভাগ পাট, 30 ভাগ তুলা, 30 ভাগ তুলা যদি মিশাইয়া কোনো বস্ত্র তৈরি করো, ওইটা হচ্ছে জুটন। এই জুটনের আবিষ্কার করেছে ডক্টর সিদ্দিকুল্লাহ। কে? ডক্টর সিদ্দিকুল্লাহ। এই ডক্টর সিদ্দিকুল্লাহ, বা আমরা এগুলো প্যাচ লাগাই ফেলি, কে? ডক্টর সিদ্দিকুল্লাহ। সবাই লিখে ফেলো, জুটনের আবিষ্কার করেছেন কে? ডক্টর সিদ্দিকুল্লাহ। এরপর পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স বের করেছেন কে? মাকসুদুল আলম। এইটা করেছেন মাকসুদুল আলম। কে? মাকসুদুল আলম, তিনি পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন। আর পাট দিয়ে সোনালী ব্যাগ, পাটের পচনশীল পলিমার ব্যাগ বা আরো কিছু এক্সপেরিমেন্ট তিনি করেছেন, সেটা করেছে কে? সবচেয়ে বেশি কমন পড়তে পারে ডক্টর মোবারক আহমেদ। ডক্টর মোবারক আহমেদ খান বা যাই বলি, এইটা যদি আমরা ব্যবহার করতে পারি, তার তৈরি পাট দিয়ে পলিথিন কিন্তু পচে যায়, এটা কিন্তু মাটির নিচে থাকে না। এই অনন্য আবিষ্কার করেছেন কিন্তু তিনি। পাটের তৈরি পলিথিন পচে যাবে, সেটা আমাদের পরিবেশের জন্য ভালো। তো এই 3টা ব্যাপার, এই সিদ্দিকুল্লাহ, মাকসুদুল আলম, ডক্টর মোবারক আহমেদ, এই নামগুলো আমরা একই চ্যাপ্টারে পড়ি আর বারবার প্যাচ লাগে, তাই 3টা বিষয় একটু আলাদা করে তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কে কে পারবা ভাই? মাথায় রাখতে হবে, ভাইয়া, এইগুলো আসতে পারে। তাই 3টা বিষয় তোমাদের যাতে কনফিউশন না হয় আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর পাশাপাশি মাথায় রাখতে হবে এই প্রশ্নটা। ও আচ্ছা, এই প্রশ্নের আগে আমরা টুকটাক কথা বলে নিই। যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাই সহজ কথা। মাত্র 200 টাকায় তো আজকাল 1 কেজি টমেটোও পাওয়া যায় না মনে হয়, বাজারে গেলে পাওয়া যায় 1 কেজি টমেটো, 1 হালি মূলা, 2টা ডিম কিনে 200 টাকা চলে যায়। তো সেই জায়গায় তোমাদেরকে একটা দারুণ সুযোগ দিচ্ছি। যেমন গত বছর আমার সাম্প্রতিক জিকে ব্যাচ ছিল, সেই সাম্প্রতিক জিকে ব্যাচ থেকে খুব দারুণ
কমন পেয়েছে শিক্ষার্থীরা। তো এই বছর মাত্র 200 টাকায় সাম্প্রতিক জিকে একটা শর্ট কোর্স করাবো, মাত্র 10টা ক্লাস থাকবে সাম্প্রতিকের, এরকম এমসিকিউ সলভ না, পুরো টপিক ধরে ধরে আলোচনা। কি কি টপিক, একটা টপিক আজকে দেখাবো তোমাদের, পুরো টপিক ধরে আলোচনা। ওই টপিকের উপর এক্সাম 10টা থাকবে, ওই টপিকের উপর মডেল টেস্ট 2টা, সিক্রেট একটা সাজেশন থাকবে, সিক্রেট মশলাযুক্ত সাজেশন, যেখান থেকে কমন পড়বে, কাউকে শেয়ার করতে পারবে না, যারা পেইড বেঁচে আছে তারাই পাবা। এটার জন্য ভাই তোমরা জাস্ট সাম্প্রতিক জিকের শর্ট কোর্স করার জন্য আমার নাবিলস জিকে এই পেজে, যারা ইউটিউব থেকে দেখছো বা যখনই দেখছো, ক্লাস শুরু হবে কিন্তু এই 4 জানুয়ারি, সময় আছে হাতে, 4 জানুয়ারি ক্লাস শুরু হবে। প্রত্যেকটা লেকচার তোমাদের জন্য খুব ভালো হবে, এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে নাবিলস জিকে আমার ফেসবুক পেজে নক দাও, যারা ইউটিউব থেকে দেখছো হয়তো জানো না, NABILS নাবিলস জিকে, এই ফেসবুক পেজে নক দিলে সাম্প্রতিক জিকে শর্ট কোর্সে ভর্তি হতে চাই, আজকে কালকের মধ্যে হয়ে যাও, না হলে কিন্তু তুমি পরে মিস করবে অফারটা। আর এর পাশাপাশি যারা যারা চাও যে ভাই আমি বাংলাদেশ আন্তর্জাতিক জিকেতে ভালো করতে পারিনি আগের পরীক্ষাতে, বা এখন ভয় পাচ্ছি, বা এই মুহূর্তে কাভার করব কিভাবে, সেক্ষেত্রে ভাই তোমার দরকার ক্লাস, দরকার এক্সাম, দরকার সাজেশন, তাই তো? আমার বাংলাদেশ আন্তর্জাতিক জিকের ক্লাস অলরেডি হয়ে গেছে, প্রত্যেকটা লেকচারের পর একটা করে এক্সাম সুন্দর করে আমার পেইড ব্যাচে সাজানো আছে। আমি প্রত্যেকটা ক্লাসে যদি 50টা লাইন থাকে 2টা-3টা করে দাগাই দিই যে এগুলো আসতে পারে, এবং বিউপিতেও অনেক কমন পড়েছে, যেগুলো আমি গত সাম্প্রতিক 1 নম্বর ক্লাসে দেখিয়েছি। সো তোমরা যদি চাও যে ভাই বাংলাদেশের আন্তর্জাতিক জিকের ক্লাসটা আমি রেকর্ড করে নিব, প্রতিদিন 2টা করে ক্লাস করে ফেলতে পারবো, এক্সাম দিয়ে ফেলতে পারবো, সেই বান্ডেল কোর্সটা পাবা 500 টাকায়। কত টাকায়? 500 টাকায়। সেই অফারটা কিন্তু এখানে আছে। এই 2টা কোর্স করার জন্য তোমরা জাস্ট এই নাবিলস জিকে ফেসবুক পেজে নক দাও। তোমাদের একটু প্রমোশন করলাম, কারণ অবশ্যই এগুলো একটু তোমাদের বলতে হবে, না বললে তোমরা কিভাবে জানবা, না বললে তো তোমরা জানবা না, তাই না? না বললে তো জানবা না। সো যারা এটা পেতে চাও, এই 2টা কোর্স, সাম্প্রতিক জিকেটটা অথবা এই যে একদম বাংলাদেশ আন্তর্জাতিক জিকের রেকর্ডেড ইয়েটা, বান্ডেলটা, তোমরা এখনই নক দিয়ে ফেলো নাবিলস জিকে ফেসবুক পেজে। ওকে, তারপরে আমাদের প্রশ্ন কি? তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। তারপরে আমাদের প্রশ্ন কি? সরি, তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে এই আমাদের প্রশ্ন কি প্রশ্ন? বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ কবে পলিথিন ব্যাগ নিষিদ্ধের আইন করে? প্রথম আইনটা কবে হয়? রিসেন্ট যেটা ঘটছে সেটা না এসে এটার আগের আইনটা আসতে পারে। সো এইটাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। বিশ্বের প্রথম দেশ হিসাবে বাংলাদেশ কবে পলিথিন নিষিদ্ধের আইন করে? প্রথম আইনটা কবে হয়? প্রথম আইনটা কবে হয় একটু কাইন্ডলি জানিয়ে দাও। প্রথম আইনটা কবে হয় একটু কাইন্ডলি জানিয়ে দাও। অপশন আছে, সবাই একটু উত্তর করে জানাও যে প্রথম আইনটা কবে হয়। দেখি কে কে উত্তর করতে পারো। প্রথম আইনটা কবে হয়? প্রথম আইন কবে হয়? প্রথম আইন কবে হয়? প্রথম আইনটা কবে হয়? তো এটা নিয়ে আর ওয়েট করালাম না, আমি তোমাদেরকে বলে দেই, যেহেতু তোমরা অনেকে এটা হয়তো একটু আনকমন লাগলেও লাগতে পারে। সেটা হচ্ছে 2002 সালের 1 মার্চ। 2002 সালের 1 মার্চ। সঠিক উত্তর গ। সঠিক উত্তর গ। ওয়েট করালাম না, সঠিক উত্তর দিয়ে দিলাম। সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর গ। সবাই একটু টুকে নিও খাতার মধ্যে, সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর গ ভাইয়া, পুরা সঠিক উত্তর গ। ঠিক আছে, 2002 সালের 1 মার্চ। এখানে কার কার জন্ম 2002 সালের পরে, বা 2002 সালে কেউ আসো এখানে জন্ম? দেখি কে বলতে পারো। ওকে, ডান, 2002 সালের 1 মার্চ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পাটের তৈরি সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে? তো এই ব্যাপারটাই বলবো যে পাটের তৈরি সোনালী ব্যাগ যেটা আসবে সামনে, সেটা বাণিজ্যিক উৎপাদন শুরু হবে হচ্ছে 2025 সালে। 24 সালে নিষিদ্ধ, আমাদের 25 সালে বাণিজ্যিক উৎপাদন হবে, এবং এটাই আমরা ব্যবহার করার জন্য সামনে সবাই প্রস্তুত থাকবো অবশ্যই। সো এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। দেখো এটা কিন্তু আসতে পারে, কোনো কোনো বইয়ে কিন্তু এই প্রশ্নটা দেওয়া নাই। তো তোমরা একটু নোট করো ভাইয়াপুরা, বা একটু স্ক্রিনশট নাও, সবাই একটু নোট করো বা স্ক্রিনশট নাও। পাটের তৈরি সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে? 2025 সাল থেকে, আমাদের এই রানিং ইয়ারে। ওকে, ফাইন ফাইন ফাইন। 2005 সালে জন্ম। এগুলো কি ছোট পোলাইন রে ভাই? বাচ্চাদেরকে ক্লাস করে। ওকে, সো 2025 সালে, এটা আবার বসে থাকলাম না, তোমাদের টাইম ওয়েস্ট হবে। চলো, বিশ্বের মোট আহরণকৃত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? ইলিশ বাংলাদেশ আলাদা একটা লিগাসি আছে, আমাদের আলাদা একটা ভাইব আছে, ঠিক আছে?
এটা মাথায় রাখবা, ইলিশের ব্যাপারটা মাথায় রাখবা, সবসময় আলোচিত থাকে, সবসময় আলোচিত থাকছে ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে বিভিন্ন কারণে। তোমরা একটু উত্তর করে দাও যে বিশ্বের মোট আহরণকৃত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়, বাংলাদেশের কত শতাংশ উৎপাদিত হয়? দেখি কারা কারা বলতে পারবা, দেখি তো কারা কারা বলতে পারবা, কারা কারা বলতে পারবা, আমি দেখতে চাই কারা কারা বলতে পারবা। দেখি কারা বলতে পারবা। ওকে, নাহিদ লেখছে 86, তাসনিয়া 86, ফেরদৌসি হাসি 86, রাসেল 86। তো সবাই মোটামুটি 86 লিখতেছে। কাহিনী কি একজন একজনটা দেখা নাকি সবার জানা আছে? সবার কি জানা আছে? তো প্রথমে আমাদের দুইটা বিষয় জানতে হবে যে ইলিশ মাছ কিংবা রুই বা রুই জাতীয় পোনা মাছ চাইলেই যে কোনো জেলে বা মাছ আহরণের সাথে সম্পর্কিত ব্যক্তি যে কোনো সময় ধরতে পারে না, এর একটা সরকারি নিয়ম রয়েছে। পরীক্ষা কিন্তু হরহামেশা এটা চলে আসে যে কত ইঞ্চির কম ইলিশ ধরা যাবে না বা কত ইঞ্চির রুই মাছ ধরা যাবে না, এই টাইপের প্রশ্ন আসে। তো মাথায় রাখতে হবে একদিকে হচ্ছে ইলিশ, আরেক দিকে হচ্ছে রুই বা রুই জাতীয় যে মাছ আছে, রুই জাতীয় মাছ কোনটা কত ইঞ্চির নিচে হলে বা ওই ইঞ্চির সম মানের হলে ধরা যাবে না? বলো। ইলিশ হচ্ছে ধরো 25 ইঞ্চি, সরি আচ্ছা 25 সেন্টিমিটার নাকি, এটা হচ্ছে 23 সেন্টিমিটার, 10 ইঞ্চি, এটা হচ্ছে 9 ইঞ্চি। হিসাব মাথায় রাখতে হবে, ইঞ্চি আর ইয়ার হিসাবটা একটু মাথায় রাখতে হবে যে ইলিশ মাছ 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির কম হলে বা ওই আয়তন যদি এত বা এর কম হয় ইলিশ মাছ ধরা যাবে না। অপরদিকে 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চি হলে রুই বা রুই জাতীয় মাছ ধরা যাবে না। প্রথমে এটা মাথায় রাখতে হবে ইলিশের ব্যাপারটা। আমরা দীঘার ইলিশ খাবো, আমরা কিসের যেন ইলিশ খাবো, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে ইলিশের ব্যাপারটা। এইবার কয়েকটা বিষয়, এই মৎস্য নিয়ে বিভিন্ন কেন্দ্র এবং ইনস্টিটিউট রয়েছে, কোনটা কোথায় এটা নিয়ে ভাই বিরাট কনফিউশন। যেমন ইলিশ এবং নদীর মাছ গবেষণা কেন্দ্র কিন্তু চাঁদপুরে, মাথায় রাখবা ইলিশ এবং নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুরে। আবার FTI কি, FTI ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট, আমি আবারও বলছি মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট বা FTI বা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট যদি বলে সেটাও কিন্তু চাঁদপুরে। তাহলে চাঁদপুরের ব্যাপার বাদ। এবার শুধু মৎস্য গবেষণা কেন্দ্র বা মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলে সেটা আবার ময়মনসিংহে, ঠিক আছে, সেটা কিন্তু ময়মনসিংহে বা BFRI বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বললে সেটা কিন্তু ময়মনসিংহে। অপরদিকে তোমরা যদি দেখো যে সামুদ্রিক মৎস্য এবং প্রযুক্তি কেন্দ্র কোথায়, ওইটা কিন্তু আবার কক্সবাজার। সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র ওইটা কিন্তু আবার কক্সবাজার। মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো। সামুদ্রিক মৎস্য, আবার চিংড়ি গবেষণা কেন্দ্র কিন্তু বাগেরহাটে, তাহলে দেখো মৎস্য গবেষণা নিয়ে কতগুলো প্রতিষ্ঠান কতগুলো জায়গায়, তোমরা একটু নোট করে নিবে এগুলো যাতে কনফিউশন না লাগে, এগুলো কিন্তু কনফিউশন না লাগে যাতে। তাহলে ভাই ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট বলি বা নদীর মাছ কেন্দ্র বা মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট বলি বা ইলিশ গবেষণা কেন্দ্র বলি চাঁদপুরে, আর মৎস্য গবেষণা কেন্দ্র এমনিতে ময়মনসিংহে, ঠিক আছে। আবার তোমার কি বলে মৎস্য প্রযুক্তি এবং সামুদ্রিক গবেষণা কেন্দ্র কিন্তু আবার তোমার কক্সবাজারে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। বাংলাদেশে যে নিষিদ্ধ 3টি মাছ মাথায় রাখতে হবে। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন জেলাকে, মাথায় রাখতে হবে। এছাড়া আরো কিছু বিষয় আছে মৎস্যের সাথে জড়িত, কিছু বিষয়কে মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের কমন পড়বে। আর বিশেষ করে ইলিশ অবশ্যই মাথায় রাখতে হবে। ইলিশ উৎপাদনে বিশ্বে আমরা কিন্তু অবশ্যই এটা এত এই পরিসংখ্যান দেখার পর তো বুঝতেই পারছো, ইলিশ উৎপাদনে আমরা কিন্তু বিশ্বে প্রথম। ইলিশ উৎপাদনে আমরা প্রথম, মাথায় রাখতে হবে।
ওকে, উত্তর করো, উত্তর করো সবাই। নতুন একটা প্রশ্ন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন উপজাতি থেকে বা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সম্প্রতি এই যে মাওরি জাতিগোষ্ঠী দেখতে পাচ্ছ, উপজাতি একটা, এটা কিন্তু নিউজিল্যান্ডের। তো এদের নতুন রানীকে তারা খুঁজে পেয়েছে। সেই রানীর নাম কি? সেই রানীর নাম কি আমাদের জানতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাসীন যে কোনো ছোট কোনো গোষ্ঠী হতে পারে, বড় কোনো গোষ্ঠী হতে পারে, সেটা কি হবে? সবাই একটু মাথায় রাখবা, সবাই একটু মাথায় রাখবা। খুলনাকে কুয়েত সিটি বলা হয়, থ্যাংক ইউ। খুলনাকে কুয়েত সিটি বলা হয়, থ্যাংক ইউ। বলো দেখি। তো এখানে অপশন আছে ড্যাম, সিডনি কিরো, ক্যামিলা রোজমেরি, আরিনা সাবালেঙ্কা, এনগা ওয়াই হুনু ইতেপো পাকি। নামটা কি? শেষের নামটা দেখো, এনগা ওয়াই হুনু, আমি ওয়াইফাই, এনগা ওয়াইফ ইতেপো পাকি। এই চারটা অপশন আছে। এইটাও একটা একটা রানীর নাম, এটাও রানীর নাম। সো কোনটা উত্তর হবে? উত্তর কোনটা হবে ভাইয়া পুরা? তো মনে মাথায় রাখবা, তোমরা এটা একটু মাথায় রাখবা। কয়েকটা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে এরকম, যেমন মুর, মুর একটা উপজাতি। ইম্পর্টেন্ট গুলো বলতেছি। উত্তর আফ্রিকা, উত্তর আফ্রিকা বসবাস করে, উত্তর আফ্রিকায় বসবাস করে, এবং তারা কি মুসলিম, মুসলিম। আবার আমি যদি বলি আফ্রিদি একটা উপজাতি, শহীদ আফ্রিদি কিন্তু পাকিস্তানের প্লেয়ার ছিল, আর এই আফ্রিদি উপজাতিও কিন্তু পাকিস্তানের। আফ্রিদি উপজাতি পাকিস্তান। আবার যদি বলি রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান এটা কিন্তু আবার যুক্তরাষ্ট্র, তোমরা জানো। রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্র। এরপর খুবই গুরুত্বপূর্ণ হুতু ও টুটসি, হুতু ও টুটসি, হুতু ও টুটসি। এরা হচ্ছে গ্যাঞ্জাম লাগা আছে দুইটা দেশের মধ্যে, এই দুটো উপজাতি একে অপরের সাথে গ্যাঞ্জাম লাগা আছে, বুরুন্ডি ও রুয়ান্ডা দুইটা দেশে। কোন কোন দেশের উপজাতি? বুরুন্ডি ও রুয়ান্ডা। এরপর পৃথিবীর সবচেয়ে খর্বকায় বা খাটো উপজাতি কোনটি? পিগমি। কোনটি? পিগমি। পিগমি কোথায় বাস করে আমাদের জানতে হবে। এস্কিমোরা কোথায় বাস করে আমাদের জানতে হবে। এস্কিমোরা। আবার চীনে একটা ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে বা উপজাতি বাস করে যারা মুসলিম, চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে। কারা? এটা দেখি কে বলতে পারো, দেখি এটা কে বলতে পারো। চীনের জিনজিয়াং প্রদেশে যারা বাস করে তারা মুসলমান, সেই উপজাতির নাম কি? তো এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে ভাই, এইগুলো থেকে প্রশ্ন আসবে। উপজাতি কোনটা কোথায় বাস করে, তাদের বিশেষত্ব কি, কোনটার কি বর্ণনা জানতে হবে। ঠিক আছে, চীনেরটা আমাকে বলতে হবে, চীনেরটা বলতে হবে, চীনেরটা একটু কাইন্ডলি বলতে হবে সবাইকে, চীনেরটা আমাকে একটু বলতে হবে। টোডা আছে, অন্যান্য অনেক আছে। এই তো, কারা উত্তর করেছো একটু জানাও। চীনেরটা বলতে হবে, চীনেরটা একটু বলতে হবে। আচ্ছা, এই এমসিকিউর অ্যান্সারটা আমি বলবো। এই যে উইঘুর যারা বলছো নির্যাতিত, সেই উপজাতি মুসলিম উইঘুর, চীনে নির্যাতিত হয় উইঘুর। ঠিক আছে, ফাইন ফাইন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের ওয়াও ওয়াও ওয়াও, মাথা ঘুরাই দিবে। সেটা হচ্ছে উত্তর এটা, যে নিউজিল্যান্ডের উপজাতি মাউরি, তাদের নতুন রানীর নাম কিন্তু এনগা ওয়াই হোনো ইতে পো কি, সরি, পো পাকি। তো এইটা মুখস্থ করতে গেলে অ্যাডমিশনে সব ভুলে যাবে ভাই, সব তোমরা ভুলে যাবে আমি জানি। তাও একটু, যেহেতু এটা একটু বড়, এটা এমনি মুখস্থ থাকবে। তো অবশ্যই তুমি দেখবা এইখানের কোনো অংশ বিশেষও পরীক্ষায় দিতে পারে, সবটা না দিয়ে এরকম কিন্তু হয়। তাই সবটা একটু ভালো করে দেখতে হবে, কয়েকবার বলতে হবে। কি? এনগা ওয়াই হোনো ইতে পো পাকি। যদি বাসায় কোনোভাবে এটা পড়ো, তোমার মা বাবা ভাববে তুমি পাগল হয়ে গেছো, এই পোলা কি বলে, কোন ভাষা শিখতেছে, ভাবে তুমি ভাষা শিখে বিদেশে যাবা। সো এই নামটা একটু মাথায় রাখতে হবে আমাদের, এই নামটা একটু মাথায় রাখতে হবে, এই নামটা একটু মাথায় রাখতে হবে সবার, সবাই একটু এই নামটা মাথায় রাখতে হবে। ওকে ওকে। তারপরে আমাদের প্রশ্ন, জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটা? কোন দেশে জনসংখ্যা খুবই কম ঘনত্ব, মানে খুবই দূরে 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 মানুষ বাস করে, অনেক জনবসতি না, এরকম দেশ কোনটা পৃথিবীতে? জনসংখ্যার ঘনত্বের সবচেয়ে সর্বনিম্ন দেশ, জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ, সরি, জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটা?
তোমরা একটু দেখি উত্তর করো ভাই। প্রত্যেক বছর এরকম সূচক, এরকম জরিপ থেকে প্রশ্ন আসে, সূচক ও জরিপ। সূচক জরিপ ভালো করে পড়ে যাবা, সূচক জরিপ একটা প্রশ্ন কমন পেতে চাইলে পড়ে যাবা, সূচক জরিপটা ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? তাইলে মাথায় রাখতে হবে জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ, জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ। দেখি কে উত্তর করতে পারো জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ। ওকে, সবাই একটু দেখি, সবার একটু দেখবো কারা কারা উত্তর করতে পারো, কারা কারা উত্তর করতে পারো একটু দেখবো। জনসংখ্যা বেশি কোন দেশে? ভারত, মাথায় রাখতে হবে জনসংখ্যা বেশি ভারতে, এটা আসতে পারে। আবার আসতে পারে জনসংখ্যা তোমার জাতিসংঘভুক্ত দেশগুলোর মাঝখানে জনসংখ্যা বেশি কোনটাতে, এটাও আসতে পারে। জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন কোনটা, সর্বোচ্চ কোনটা, গড়ায়ুতে সর্বোচ্চ দেশ কোনটা। সো জনসংখ্যার বৃদ্ধির হার কোন দেশে বেশি, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? জনসংখ্যা ঘনত্বে সর্বনিম্ন দেশ কোনটি, সেটা হবে কি? ও ওয়াও ওয়াও ওয়াও, সবাই মোটামুটি উত্তর দিচ্ছে এবং উত্তরটা সঠিক। আমাদের কিন্তু আর বেশি নাই, তোমরা একটু জাস্ট ক্লাসটা করো। সেটা হচ্ছে কি মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী কি? উলান বাটর। রাজধানী কি? উলান বাটর, ঠিক আছে? এটা হচ্ছে মঙ্গোলিয়া। আর জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতে। জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে কোনটা জনসংখ্যা বেশি বা জনসংখ্যা ঘনত্ব বেশি কোনটাতে, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোনটাতে, গড় আয়ু বেশি কোনটা, এই জায়গাগুলো একটু ভালো করে পড়বা, একটা প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে? নিচের কোন দেশটি মাথাপিছু গ্রিন হাউস নির্গমনের শীর্ষে রয়েছে? ওই দেশের যে পরিমাণে গ্রিন হাউস গ্যাস তারা নির্গমন করে, ওই পরিমাণটাকে যদি ওই দেশের জনসংখ্যায় ভাগ করে দেওয়া হয় জনপ্রতি, ওই হিসাবে কোন দেশ সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করে? তাহলে তোমরা একটু উত্তর করো কোন দেশ। জনসংখ্যার প্রশ্নটা বুঝবা ভাই, প্রশ্ন না বুঝে উত্তর করলে ভুল করবা, প্রশ্ন আগে বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, প্রশ্ন বুঝতে হবে। দেখি কে উত্তর করতে পারো, সবার আগে কারা উত্তর করতে পারো। ওকে, এই যে আমি ঠিক যেটা দেখতে চাইছিলাম সেটাই হয়েছে। কেউ দিচ্ছে চীন, কেউ দিচ্ছে পালাউ। ব্যাপারটা এইখানে, প্যাচটা এইখানেই লাগবে। আর আমি তো ধরো ওই আগেই বলছিলাম উল্টাপাল্টা কোনো প্রশ্ন আনি না। প্যাচটা কোন জায়গায়? একটা হচ্ছে কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। যদি বলে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, সেক্ষেত্রে হবে চীন নিঃসন্দেহে। কিন্তু যদি বলে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস, সেক্ষেত্রে আবার হবে এই পালাউ। সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে চীন, ঠিক আছে, তাদের সাথে জনসংখ্যাও তো বেশি, সেই হিসাবে ভাগ করলে আনুপাতিক হারে কমে যায়। কিন্তু জনসংখ্যাও কম, গ্রিনহাউসও মোটামুটি বেশি করে, সেই নির্গমনের শীর্ষে রয়েছে পালাউ। তাহলে যদি বলে মাথাপিছু, সেক্ষেত্রে পালাউ হবে। মাথাপিছু ছাড়া যদি নর্মালি বলে, সেক্ষেত্রে চীন হবে, সেক্ষেত্রে কিন্তু চীন হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে বলো। সেক্ষেত্রে চীন হবে। এই উত্তর কিন্তু পালাউ, এই প্রশ্নের উত্তর কিন্তু পালাউ, এই প্রশ্নের উত্তর কিন্তু হবে পালাউ। পালাউ হবে সঠিক উত্তর, পালাউ হবে সঠিক উত্তর। কিন্তু যদি বলে শুধুই কারা গ্রিনহাউস গ্যাস, কোন দেশ বেশি গ্রিনহাউস গ্যাস করে, সেটা কিন্তু আবার চীন হয়ে যাবে, সেটা কিন্তু আবার চীন হয়ে যাবে। সো তোমরা ভুল করা যাবে না, এগুলো কিন্তু আপডেট তথ্য, এগুলো ভুল করা যাবে না ভাইয়া, পুরা ভুল করা যাবে না। ক্লিয়ার? এগুলো ভুল করা যাবে না। ফাইন ফাইন, এই দুইটা কনফিউশন আশা করি তোমাদের দূর হয়ে গেছে। আশা করি তোমরা এখন সঠিক উত্তর করবা ইনশাল্লাহ। ওকে, এইবার যেটা নিয়ে আলোচনা করব, তোমার 11 ডিসেম্বর 2024 একটা জরিপ হয়, করে কে? যুক্তরাষ্ট্রভিত্তিক যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন, একটা ফোর্বস, এটা বাংলায় বলা হয় ফোর্বস। তারা একটা তালিকা করে বিশ্বে প্রভাবশালী নারী কারা, প্রভাবশালী ব্যক্তি কারা, এরকম একটা তালিকা করে। এই 11 ডিসেম্বর 2024 যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস
যেই তালিকাটা করেছে 100 জন নারীর তালিকা তারা প্রকাশ করেছে, তারা পৃথিবীতে বিভিন্ন সেক্টরে অনেক বেশি ক্ষমতাধর। সে 100 জনের মধ্যে প্রথম 5 জন যারা আছে সেটা ইম্পর্টেন্ট। যেমন প্রথম আছে কে, তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম আর দ্বিতীয় মাথায় রাখবা, শেষ। উর্সুলা ফন্ডার লিয়েন বা ভন্ডার লিয়েন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, আর ক্রিস্টিন লাগার্দ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট। এই দুইজন ক্ষমতার মধ্য দিয়ে পৃথিবীতে শীর্ষ 2 অবস্থানে আছে। এটা কে করেছে? ফোর্বস। ফোর্বস কোন ভিত্তিক? যুক্তরাষ্ট্র। কবে সমীক্ষাটা হয়েছে? 4 ডিসেম্বর। তাহলে একটা প্রশ্ন, 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন, 4টা 5টা প্রশ্ন কিন্তু এই ছোট্ট একটা স্লাইড থেকে হতে পারে। সো আমি তোমাদের আপডেট তথ্যটা দিয়ে দিলাম, একটু তোমরা এটা কালেক্ট করবা। আমি আবারও রিপিট করি, ফোর্বস হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা ম্যাগাজিন। কারা ক্ষমতাধর নারী বা পুরুষদের তালিকা প্রকাশ করে? ফোর্বস। লাস্ট কবে প্রকাশ করেছে? 11 ডিসেম্বর 2024। 5 জন ক্ষমতাধর নারীর মধ্যে প্রথম হচ্ছে উর্সুলা ফন্ডার লিয়েন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, আর ক্রিস্টিন লাগার্দ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট। তো এই দুইজনেরটা একটু অন্তত মুখস্থ করতে হবে, এই দুইজনেরটা অন্তত একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। ভাই আপুরা একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে, এই দুইজনেরটা একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে, এই দুইজনেরটা একটু কষ্ট করে তোমরা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি তোমাদের এই স্লাইডগুলো হচ্ছে যারা ওই সাম্প্রতিক পেইড ব্যাচে যুক্ত হবা, সাম্প্রতিকের 200 টাকার মাত্র 200 টাকার পেইড ব্যাচে যুক্ত হবা, তাদেরকে আমি প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। ওকে ফাইন। আমাদের তারপর একটা খুবই গুরুত্ব বিষয় জানতে হবে, সেটা হচ্ছে জেনারেশনটা। এই জেনারেশন শব্দটা এই 24-এর যেই জুলাই আগস্ট মাসে যেই মানে আন্দোলন, সেই সময় একটু সবার সামনে চলে এসেছে যে জেনারেশন জেড বা জেনারেশন জুমার্সদের ভূমিকার কারণে। তো কোন জেনারেশনের জন্ম কত থেকে কত সাল এইটা জানতে হবে। কেন জানতে হবে? কারণ এই 2025 সালের 1 জানুয়ারি যাদের জন্ম, 2025 সালের 1 জানুয়ারি থেকে 2039 সাল, 2025-এর 1 জানুয়ারি থেকে 2039 সালে যারা মানে কি করবে, জন্মাবে, তাই তো? তাদেরকে কি বলা হবে? জেনারেশন বিটা বা জেন বি। এই 25 সাল আসার পরে কিন্তু একটা জেনারেশন সৃষ্টি হয়ে গেছে, জেনারেশন বিটা। কি? জেনারেশন বিটা বা জেন বি, জেন বিটা বা জেনারেশন বিটা। তাইলে এই জেনারেশন আলফার পরে কিন্তু আরেকটা তালিকা চলে এসেছে, নতুন একটা এসেছে, সেটার নাম কি? জেন বিটা বা বিটা আমরা ইংলিশে লিখতে পারি, জেন বিটা। তো এইখানে তাদের জন্মসালটা দিতে হবে 2025 থেকে 2039 যাদের জন্ম। তো এতটুকু ইম্পর্টেন্ট মূলত। এর পাশাপাশি তোমাদের আমি জাস্ট 2-3টার কথা বলবো, সেগুলো একটু মুখস্থ করতে হবে। 1 এই জেন বিটা, 2 জুমার্স, 3 হচ্ছে আলফা। এই কটাকে মুখস্থ করতে হবে। আর বেবি সাইলেন্টটা একটু দেখতে পারো, যদিও প্রথম দিকের এটা দেখতে পারো, বাট শেষের 3টা বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে জেনারেশন জেড এর পুনরূপ কি? জেনারেশন জুমার্স। এগুলো একটু মুখস্থ করতে হবে। জেনারেশন বিটা আসছে জানুয়ারি 1 তারিখ থেকে, 25 জানুয়ারি 1 তারিখ থেকে। সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, কি হবে? জেনারেশন বিটা, ঠিক আছে? তোমাদের বাচ্চারা একজন আছে, আমাদের বাচ্চারা হবে জেনারেশন বিটা, বা সহজে মনে রাখছে আলামিন হাওলাদার, হবে। তোমাদের বাচ্চা কাচ্চা হলে জেনারেশন বিটা হবে। ওকে, সবার বাচ্চা হোক, আমিন, সুবহানাল্লাহ, মারহাবা, হবে, সমস্যা নাই, প্যারা নাই, চিল। ওকে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, এই টাইপের তথ্য আসতে পারে। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। এইবার কিছু বই নিয়ে আলোচনা করবো। একটা বই দেখো, এটা আসতে পারে পরীক্ষায়, হুবহু এটাই চলে আসতে পারে। আমি কিন্তু সবগুলোর হুবহু বলি না, এই প্রশ্নটা হুবহু চলে আসতে পারে। তো আজকের ক্লাসে যা যা আমি সলভ করালাম একটু শোনো, দেখো এইগুলো হুবহু তোমার পরীক্ষায় চলে আসতে পারে, চাকরি বা অ্যাডমিশনে। তাহলে তুমি এই প্রশ্নগুলো আবার হয়তো তোমার মনে থাকবে না। ভাই, হিউম্যান মাইন্ড আমরা ভুলে যাই, অবলিভিয়ান আমাদের প্রবলেম। এই ক্লাসটা, এই আমি যে 3টা সাম্প্রতিক ক্লাস করাবো, তুমি শুধু একটা রিয়েক্ট দিয়ে তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে যে কোনো পরীক্ষার আগে একবার টেনে সুন্দর করে দেখে ফেললা, তোমার একটু মনে পড়বে। টাইমলাইনে গিয়ে তো আমরা ফেসবুক অনেক সময় নষ্ট করি, রিলস দেখি সারাদিন, কিন্তু তোমার আইডিতে যদি ভুলেও একবার যাও, গিয়ে যদি মনে পড়ে এটা সাম্প্রতিক ক্লাস তো ছিল না, একবার দেখি, তো তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো সবাই একটা রিয়েক্ট দিয়ে।
একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখো। ওকে ওকে, প্রকাশিতব্য মাদার মেরি কামস টু মি, মানে মাদার মেরি তো বুঝো মরিয়ম আলাইহিস সালাম, তার কাছে এসেছেন, কামস টু মি। এই বইটা কে লিখেছেন? কে বলতে পারবা? ডি লিখতেছে, অনেকে ডি দিচ্ছে। এই অরুন্ধতী রায়ের আরেকটা বই আছে বিখ্যাত, যেখান থেকে বিগত সালে প্রশ্ন আসতো, সেই বইটার নাম কি বলতে পারবা কি? অরুন্ধতী রায়ের সেই বইটার নাম কি? অরুন্ধতী রায়ের সেই বইটার নাম কি? অরুন্ধতী রায়ের আরেকটা বইও কিন্তু বিখ্যাত আছে, সেই বইটার নাম কি? অরুন্ধতী রায়ের সেই বইটার নাম কি? তুই কে বলতে পারো? অরুন্ধতী রায়ের সেই বইটার নাম কি? দেখি কে বলতে পারো। অরুন্ধতী রায়ের আরেকটা বই ছিল বিখ্যাত, সেটার নাম কি? এটা তো অবশ্যই ওনার বই, প্রকাশিতব্য, এটা পরীক্ষা আসতে পারে, হুবহু আসতে পারে। তো অরুন্ধতী রায়ের আরেকটা বই ছিল যেটা ফেমাস, ওখান থেকে প্রশ্ন আসতো। দেখি কে বলতে পারো, দেখি কে বলতে পারো। ওইটা উত্তর করো, যেটা আমি জানতে চাইলাম সেটা একটু উত্তর করে দাও। দ্যাটস ইট। আলামিন বলতেছে এটাই প্রথম প্রশ্ন, আমি পারি না। দেখো এইগুলো তোমাদের জানতে হবে, বই থেকে যেহেতু প্রশ্ন আসবে, বললাম বই, উক্তি, গ্রন্থ উক্তি থেকে প্রশ্ন আসবে, তাই ভাই এটা জানতে হবে। হ্যাঁ, অরুন্ধতী রায় আরেকটা বইয়ের নাম কেউ জানো না? গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়, গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়, সেটা থেকে আসতো। তো গড অফ স্মল থিংস না আসলে এটাও চলে আসতে পারে, মাদার মেরি কামস টু মি। গড অফ স্মল থিংস কে লিখছে? তাসলিমা। পুরস্কার তোমার জন্য থাকছে কেয়া কসমেটিক্স এর সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ, এবং থাকছে কেয়ার অনেক গিফট সামগ্রী। তুমি এগুলো নিজে নিজে যে কোনো সুপার শপ থেকে কিনে নিবা, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে ভাই, বিশ্বাস করো, দাবায় যারা ভালো করে তাদেরকে গ্র্যান্ড মাস্টার বলে। দাবায় যারা ভালো করে গ্র্যান্ড মাস্টার। তো বাংলাদেশে নারী গ্র্যান্ড মাস্টার রয়েছে, পুরুষ গ্র্যান্ড মাস্টার রয়েছে, তবে পুরুষ গ্র্যান্ড মাস্টারের সংখ্যা বেশি। তো দেশের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট বয়সের গ্র্যান্ড মাস্টারকে, যেহেতু দাবায় অনেকদিন পর অর্জনটা এসেছে, ও আমি কয়েকটা পত্রিকায় দেখেছি কবে আমরা পরবর্তী গ্র্যান্ড মাস্টার পাবো, পরবর্তী গ্র্যান্ড মাস্টার পাবো, এরকম প্রশ্ন কিন্তু, এরকম আলোচনা কিন্তু হতো পত্রিকায়। সর্বশেষ আমরা পেয়েছি। তো দেখি এই জায়গা থেকে তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসতে পারে, আমি হলপ করে বলতে পারি ইনশাল্লাহ। তো আমাদের প্রথম যিনি গ্র্যান্ডমাস্টার, উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার কিন্তু নিয়াজ মোরশেদ। নিয়াজ মোরশেদ হচ্ছে প্রথম গ্র্যান্ডমাস্টার, প্রথম গ্র্যান্ডমাস্টার। দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার কিন্তু জিয়াউর রহমান, যিনি সম্প্রতি মারা গিয়েছে। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার কিন্তু জিয়াউর রহমান, আমরা আলোচনা করবো, এগুলো কিন্তু আলোচনা করবো। জিয়াউর রহমান হচ্ছে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার দাবায়, প্রথম হচ্ছে নিয়াজ মোরশেদ। আমরা কিন্তু এগুলো আলোচনা করব। রিফাত বিন সাত্তার তৃতীয় আলোচনা করব। একমাত্র মহিলা দাবারু, আন্তর্জাতিক বাংলাদেশের একমাত্র মহিলা দাবারু, তিনি গ্র্যান্ডমাস্টার না। রানী হামিদ আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। রানী হামিদ কে? রানী হামিদ, রানী হামিদ কে? রানী হামিদ বাংলাদেশের নারী একমাত্র আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। এবং এইটার উত্তর কি হবে? একজন ফ্রি ফায়ারে গ্র্যান্ডমাস্টারে গেছে, ফ্রি ফায়ারে এলিট পাস করছে, আর কি কি করছে ফ্রি ফায়ারে, বাপরে বাপ। তোমাকে ফ্রি ফায়ারে গ্র্যান্ডমাস্টার গিয়ে লাভ নাই, দাবায় গ্র্যান্ডমাস্টার যাইতে হবে, ঠিক আছে? ফ্রি ফায়ারে গ্র্যান্ডমাস্টার, ফ্রি ফায়ারে কাস্টম খেলে লাভ নাই, দাবায় তোমাকে ওয়ান টেপ দিতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, সো উত্তরটা তোমরা দিচ্ছ, দেখি কি উত্তর দিচ্ছ। মনন রেজা দিচ্ছ। যারা মনন রেজা উত্তর করেছ, উত্তর সঠিক। মনন রেজা, মনন রেজা হচ্ছে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার। আর আমি যাদের কথা বললাম, দাবারুর কথা বললাম, নিয়াজ মোরশেদ বাংলাদেশের শ্রেষ্ঠ দাবারু, ঠিক আছে? দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হচ্ছে জিয়াউর রহমান, ঠিক আছে? নারী একজন বাংলাদেশের আন্তর্জাতিক দাবারু প্লেয়ার রানী হামিদ। সর্বশেষ এবং সর্বকনিষ্ঠ হচ্ছে মনন রেজা, সর্বকনিষ্ঠ মনন রেজা। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের জানতে হবে। ইয়েস, সুন্দর সুন্দর, তোমরা উত্তর করতে পেরেছো। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে ফাইন, আমাদের কি আর প্রশ্ন আছে ভাইয়া পুরা? ও বাবা বাবা, সেরা সেরা। আমি যেই টপিকটা বাদ দিতে গেতেছি, আল্লাহ 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 আল্লাহ, নাউজুবিল্লাহ, মাফ করো, সেটা হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে তো তুমি ধরে রাখো যে আমি যদি নাও বলি, আমি যদি হুকুম দিবা নাও পারি, খেলাধুলা থেকে তো তুমি ধরো একটা দুটা করে প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়ই পাবা। আর সেক্ষেত্রে অলিম্পিক, সর্বশেষ ফুটবলের অর্জনগুলো, বিপিএল, নারীদের যে ফুটবলের অর্জনগুলো হয়েছে সম্প্রতি আমরা জানি, সেগুলো বিভিন্ন খেলা মিলিয়ে রেকর্ডগুলো থেকে, বা বাংলাদেশের ক্রিকেট ফুটবলের আগে যে তথ্যগুলা, একটা তো দুটা তো প্রশ্ন আসেই ভাই। তো খেলাধুলা তারা স্কিপ করবা, 1-2 মার্ক তো তোমরা কম পাবা নিঃসন্দেহে, আনডাউটেবলি তোমরা কম পাবা। সো 2024 সালের নবম আইসিসি নারী টি20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? তোমাদের বলতে হবে আইসিসি এর পূর্ণরূপ কি? আইসিসি এর পূর্ণরূপ কি? দেখি কে বলতে পারো আইসিসি এর পূর্ণরূপ কি?
একজন লেখছে যে ভাইয়া প্লেয়ারটা নতুন, বেশি ওল্ড প্লেয়ার হলে এসব ক্লাসে বলতো না। জীবনে সবই করছি, ঠিক আছে, এখন ছাইড়া দিচ্ছি ফ্রি ফায়ার, এসব খেলা যাবে না, সবাই নষ্ট, ঠিক আছে। সো তোমরা একটু বলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল? আমি জানি না। আইসিসির আরেকটা পূর্ণরূপ আছে, দেখি কে বলতে পারো। আইসিসির আরেকটা পূর্ণরূপ আছে, দেখি আরেকটা পূর্ণরূপ আছে, কে বলতে পারো? সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আইসিসির আরেকটা পূর্ণরূপ আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখি কে বলতে পারো আইসিসির আরেকটা পূর্ণরূপ। আইসিসির আরেকটা পূর্ণরূপ আছে, দেখি কে বলতে পারো। এই যে আইসিসির আরেকটা পূর্ণরূপ আছে, কে বলতে পারো? ওকে, এটা তোমরা বলতেছো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নাকি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ক্রিকেট কাউন্সিল তো বুঝছি রে ভাই, আর কয়বার বলবা? ওকে, ওই ক্রিমিনাল কোর্ট বা ওই টাইপের এটাও জানবা, জানলে হয়তো এখান থেকে কমন পড়বে। খেলাধুলাতে মাথায় রাখবা। এইবার প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি পৃথিবীতে? প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? এটা একটু বলো, কোন দেশটি হবে? যেই দেশে সবচেয়ে বেশি মানুষ দরিদ্র, শেষ, যে দেশের মানুষ সবচেয়ে বেশি দরিদ্র সেই দেশে হচ্ছে প্লাস্টিক বর্জ্য। দেখি কে বলতে পারো, উত্তরটা কে দিতে পারো? প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ওকে, আই গেস এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, খুব সম্ভবত লাস্ট কোয়েশ্চেন। দেখি কে বলতে পারো। দেখি সাধারণ জ্ঞানের দুইটা বিষয় যদি কেউ খুঁজে থাকো, একটা হচ্ছে এক্সাম ব্যাচ আর একটা মডেল টেস্ট ব্যাচ, শুধু খুঁজতেছো, সমাধান তোমার হাতে। এই বইটা একটা এক্সাম ব্যাচ, এই বইটা একটা মডেল টেস্ট ব্যাচ। কিভাবে বলতে পারো যে ভাই আমি তো নিজে অনলাইনে পরীক্ষা দিতে চাই সাধারণ জ্ঞানের, টার্গেট যাদের চাকরি, বিসিএস প্রিলিমিনারি বা 11 থেকে 20তম গ্রেড, কিংবা হচ্ছে শিক্ষক নিবন্ধন। আবার অনেকে হচ্ছে ঢাবি, রাবি, চবি, জাবি, কার কোন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন একটু কমেন্ট করে জানাও, বা কে চাকরির জন্য দেখছেন একটু কমেন্ট করে জানান। সবার হাতে যদি এই বইটা থাকে, আর কোনো এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ লাগবে না। এই শেষ মুহূর্তে এসে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের বা চাকরির জন্য মডেল টেস্ট লাগে। এই বইয়ে 40 সেট মডেল টেস্ট আছে, 40টার মধ্যে 10টা হচ্ছে কিউআর স্ক্যান করে, আর 30টা ইন রিয়েল। ওই 30টা মডেল টেস্টের বা 40টা মডেল টেস্টের মধ্যে প্রত্যেকটা করে 30টা করে প্রশ্ন বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সংমিশ্রণে। এইবার আমি যে বলছি এক্সাম ব্যাচে বইটাতে আছে, জাস্ট এই বইটাতে কি আছে আমি দেখাই। বাংলাদেশ আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা চ্যাপ্টারের শুধু এমসিকিউ গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের সূচিপত্র অনেকে দেখতে চায়, এটা আন্তর্জাতিকের সূচিপত্র। এখন আমি একটা বইয়ের এমসিকিউ সলভ করলাম, হ্যাঁ আমি পড়ে ফেলছি, এখন এমসিকিউ সলভ করলাম, উত্তর করলাম, বইয়ে একটা মডেল টেস্ট দিলাম, বইয়ের মধ্যে একটা মডেল টেস্ট নিজে দাগায় দিলাম। কিন্তু আমি চাই অনলাইনে মডেল টেস্ট দিতে। কাহিনী কি? অনলাইনে মডেল টেস্ট দিতে চাইলে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে 2টা করে কিউআর আছে। যারা এই কিউআরটা স্ক্যান করবে তার আর কোনো এক্সাম ব্যাচ লাগবে না। আমি ইন রিয়েল দেখাচ্ছি। বইটা অনেকেই বলতেছে বইটা কি নিয়ে বা কিভাবে কিউআরটা কাজ করে, অনেকে জানে না। ভাই বইয়ের কিউআরটা কিভাবে কাজ করে, আপনার এক্সাম ব্যাচ কেন বলছেন? তোমার ফোনের ক্যামেরা আছে না, যদি এটা কম দামি ফোনের ক্যামেরা আর যদি ফ্রি ওয়াইফাই থাকে, এই বইটাতে 50 থেকে 60টা এক্সাম দেওয়া যাবে ফ্রিতে, যেটা কিনতে গেলে 500-700 টাকা লাগবে। ফোনটা ধরতে হবে, আর বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিউআর এর মধ্যে ধরতে হবে। এই যে কিউআর আছে না, কিউআর ধরলাম, ধরার পর দেখেন একটা লিঙ্ক চলে আসবে। কারো ক্যামেরায় যদি কিউআর লিঙ্ক না থাকে, কিউআর স্ক্যানার একটা অ্যাপ নামায় নিলে হবে। এই লিঙ্কটা চলে আসার পর লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমরা চলে যাব অনলাইন এক্সামে। এই চ্যাপ্টারের অনলাইন এক্সামে আমরা অপশন দাগাবো, কোনটা সঠিক উত্তর, আমি কোনটা পড়লাম, এই বই থেকে কি পড়লাম, এরকম করে আমরা শেষে সাবমিট করব সব উত্তর দিয়ে। সাবমিট করার পর এই সঠিক উত্তর কোনটা, ভুল উত্তর কোনটা, কত পাইছি, কত মাইনাস গেছে, সব জানতে পারবো। তো সাধারণ জ্ঞানে আসলে কি, অফলাইনে বই পড়ার চেয়ে নিজে যদি অনলাইনে একটা এক্সাম দিয়ে অপশন দাগায় ওইটা কিন্তু আরেকটু বেশি কার্যকর হয়। তাই কিন্তু বাংলাদেশের প্রথম এই বইয়ে এক্সাম ব্যাচ রেখেছি।
এই বই রয়েছে, দেখো দেখো এক একটা মডেল টেস্ট দেখো কয়টা করে প্রশ্ন, 30টা করে প্রশ্ন এক একটা মডেল টেস্টে, উত্তর সহ 30টা করে প্রশ্ন। আর এরকম কিউআর স্ক্যান এক্সাম করে কিন্তু আরো 10টা রয়েছে, আরো 10টা রয়েছে এরকম মডেল টেস্ট। এই বইয়ের আমি যেই পৃষ্ঠা উঠাবো এই দেখো পরীক্ষা, যে পৃষ্ঠা উঠাবো পরীক্ষা, যে পৃষ্ঠা উঠাবো ওই চ্যাপ্টারের উপর কিন্তু পরীক্ষা থাকবে। এই যে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা, এর সভ্যতা থেকে পরীক্ষা। আবার আমি যদি এই পৃষ্ঠা উল্টাই, এই যে কোনো পৃষ্ঠা উল্টাই ওই চ্যাপ্টারের উপর কিন্তু পরীক্ষা থাকবে। এই যে পৃষ্ঠা উল্টাইছি এই চ্যাপ্টারের উপর পরীক্ষা। সো এক্সাম বেস যা দরকার, নিজেকে যাচাই করা যা দরকার, মডেল টেস্ট বেস দরকার, এটা বইটা। এর পাশাপাশি যারা এখন শুধু এমসিকিউ সলভ করবো বাংলাদেশ আন্তর্জাতিক জিকের জন্য, আমি পড়ে ফেলছি, আমি শুধু এমসিকিউ সলভ করতে চাই, গুরুত্বপূর্ণ যা কমন পড়বে, এইটা থেকে বাংলাদেশ আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ আছে। প্লাস এই বই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, তারপর কি 7 কলেজ, বিসিএস শিক্ষক নিবন্ধনের বিগত সালের সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক। তাহলে মডেল টেস্ট, এক্সাম বেস, এমসিকিউ প্রশ্ন ব্যাংকের জন্য এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে, কিংবা আমার জিকে সাম্প্রতিক যে ব্যাচটা রয়েছে সেইটাতে যুক্ত হতে এখনই সবাই নক দিতে হবে নাবিল জিকে। এটা উত্তর হবে ভারত, সবাই জানো এটা উত্তর হবে ভারত, আমরা জানি ভারত হবে উত্তর। হ্যাঁ ওকে, ভারত হবে উত্তর। সো এটা নিয়ে আমি একটু আলোচনা করবো, বাট তার আগে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। সাম্প্রতিক জিকের 200 টাকার যে আমাদের ইয়েটা রয়েছে শর্ট কোর্সটা, ভর্তি হতে ক্লাস 4 জানুয়ারি শুরু হয়ে যাবে। 10টা ক্লাস থাকবে, 10টা প্রত্যেক ক্লাসের পর এক্সাম। আমি ক্লাসটা করলে তো হবে না, আমি ক্লাসের পর এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবো যে কতটুকু আমার মুখস্থ হলো। এরকম অনলাইনে এক্সাম দিতে পারবা, খুব ইজি। মডেল টেস্ট 2টা, আর সিক্রেট একটা সাজেশন থাকবে যেটা থেকে ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা থাকবে, আমি বিশ্বাস করি। সো ভর্তি হতে নাবিলস জিকে ফেসবুক পেজ, কোন পেজ? নাবিলস জিকে। এখন কেউ বুঝে না নাবিলস জিকে ফেসবুক পেজ কোনটা, কিভাবে মেসেজ করতে হয়। ভাই তোমরা উল্টা পুল্টা জায়গায় মেসেজ কেন দাও? তুমি নাবিল জিকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলো একটু ওয়েট করতে হবে, কারণ অনেক মেসেজ তো এক এক করে রিপ্লাই দেওয়া হয়। একটু ওয়েট করতে, ভাই আমি আপনার বইটা নিতে চাই এমসিকিউ ইনসাইট, কিংবা ভাইয়া চাকরি আর অ্যাডমিশন দুইটার জন্য, কিন্তু ভাই আমি আপনার সাম্প্রতিক কোর্সে ভর্তি হতে চাই, ভাই আপনার বাংলাদেশ আন্তর্জাতিক জিকের রেকর্ডেড বান্ডেল কোর্সে ভর্তি হতে চাই, ব্যাস আমার নাবিল জিকে পেজে নক দিলে হবে। আরে পোলাপান নাবিল জিকে পেজে নক দিলে তো আর কিচ্ছু লাগে না। এই যে চলে যাবা ফেসবুকে, চলে যাবা ফেসবুকে, যাবা ফেসবুকে গেলেই তো হয়, ফেসবুকে গেলেই কিন্তু হয়, ফেসবুকে গেলেই হবে এই যে নাবিলস জিকে। কি নাবিলস জিকে? জাস্ট নাবিলস জিকে লিখে সার্চ করলে হবে, কি NABILS GK, নাবিল জিকে লিখে সার্চ করলে চলে যাবে। ফেসবুক থেকে সার্চ করলে দ্রুত পাবা। এটা হচ্ছে এখান থেকে টেম্পোরারি ইয়া করা আছে নাবিল জিকে। আমি একটু ফেসবুক থেকে দেখাই দিই তোমাদেরকে। সবাই হচ্ছে বই অর্ডার করতে বা কোর্স অর্ডার করতে এখনই, যারা আগে করবে তার আগে পাবা। ফেসবুকে গেলে এটা হচ্ছে আমার পেজ নাবিল জিকে, সেটা মেসেজ অপশানে গিয়ে জাস্ট মেসেজ করবা যে ভাইয়া টোটাল কিন্তু 6 থেকে 7,000 বা 8,000-এর মতো এমসিকিউ আছে ইনশাল্লাহ এই বইয়ে। সবাই জাস্ট নাবিল জিকে, এই নাবিল জিকে ফেসবুক পেজে মেসেজ করতে হবে যে ভাইয়া ইউটিউব থেকে দেখো, যেখান থেকে দেখো, এটার মেসেজ অপশানে গিয়ে মেসেজ করে বলবা আমি বই কিনতে চাই বা আমি তোমার কি কিনতে চাই, সব এটার মধ্যে হবে। এই নাবিল জিকে ফেসবুক পেজে এখনই মেসেজ দিয়ে ফেলো যারা করতে চাও, দেরি করলে তুমি পাবা না। সাম্প্রতিক জিকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এবং টপ একটা সাজেশন পাবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে চাও, সেখানে সকল ক্লাস আপলোড করা আছে, আগের টেকনিকগুলা, ফ্রি লাইভ ক্লাস, সাম্প্রতিক ক্লাস, সকল কিছু আপলোড করা থাকে। তুমি টেনে দেখতে পারবা, ডাউনলোড করতে পারবা। সেটা কিন্তু সরি, এটা আমার কি আসলে, সেটা হচ্ছে কি নাবিল হাসান অফিসিয়াল। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে দিতে পারো। এখানে গেলে তুমি দেখবা সকল ভিডিও আছে, দেখো সকল ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা করোনি, এখনই নাবিল হাসান অফিসিয়ালটা গিয়ে পরে ভুলে যাবা, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, অল প্রেস করে দাও। এই যে সকল ভিডিও দেখো দেওয়া আছে, কত ভিডিও, সকল ভিডিও তুমি এখান থেকে দেখতে পারবা, এক এক করে সকল ভিডিও দেখে ফেলবা। সকল ভিডিও এক এক করে দেখে ফেলতে হবে এখান থেকে, ঠিক আছে? এখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, কিন্তু এই যে প্লেলিস্ট আকারে কিন্তু দেওয়া আছে, প্লেলিস্ট আকারে কিন্তু ভিডিওগুলো সুন্দর করে দেওয়া আছে। যারা কোনো ভিডিও মিসিং গেলে এখান থেকে কিন্তু করা যাবে। ক্লিয়ার? এখান থেকে কি আসলো রে প্যারাশুট ম্যারাশুট, এগুলো আবার কি? ওকে, তাহলে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব থেকে দেখো, ফেসবুক থেকে দেখো, সাবস্ক্রাইব করে দাও যাতে সকল ক্লাসগুলো পেয়ে যাও। আর বই অর্ডার করতে নাবিল জিকে পেজে এখনই নক দিয়ে ফেলো, জাস্ট এখনই। সাম্প্রতিক জিকে কোর্স 4 তারিখ থেকে ক্লাস হবে, জানুয়ারির ধামাকা ক্লাস হবে ইনশাল্লাহ। শুধু এমসিকিউ সলভ না, পুরো টপিকটাকে পুরো পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করে ময়না তদন্ত করে দেবো ইনশাল্লাহ আমরা। সো আরেকটা ব্যাপার, যারা বইটা নিতে চাও এখনই 2টার জন্য নক দাও। আর বাংলাদেশ আন্তর্জাতিক জিকের যাদের প্রিপারেশন এখনো ভালো না, তারা অবশ্যই নক দিয়ে ফেলো। চলো আমরা কথা না বলে শুরু করি, কারণ তোমাদের এই কথাগুলো বলা লাগতো, কারণ এগুলো তো অবশ্যই তোমাদের জন্য প্রাসঙ্গিক। তো এর পাশাপাশি এই প্রশ্নটা একটু লাস্ট উত্তর করো, এটা আমাদের লাস্ট প্রশ্ন। দেখি মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে কার আইডিয়া আছে। আমি আবারও বলছি, বিখ্যাত দেশগুলোর
কি নির্বাচন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কে সরকার আসতেছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। সো সেই জায়গা থেকে মার্কিন নির্বাচনটা তোমাদের জন্য একটা টার্গেটেড টপিক, খুব ভালো করে পড়তে হবে। মার্কিন নির্বাচনটা ভালো করে পড়তে হবে A to Z, তার মধ্যে এই প্রশ্নটা তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, সবাই একটু নাবিল জিকে পেজে নক দিয়ে ফেললে কিন্তু বইটা পেয়ে যাবা, বা সাম্প্রতিক জিকে কোর্সটা পেয়ে যাবা। দুইটা জিনিস আছে, সাম্প্রতিক জিকে কোর্স বা বইটা। তোমরা উত্তর করছো যারা 20 জানুয়ারি, তাদের উত্তর সঠিক। 20 জানুয়ারি কারা উত্তর করছো? 20 জানুয়ারি উত্তর সঠিক, 20 জানুয়ারি উত্তর সঠিক, ইয়েস 20 জানুয়ারি উত্তর সঠিক, 20 জানুয়ারি উত্তর সঠিক, থ্যাংক ইউ। 20 জানুয়ারি হবে। তোমরা বইয়ের প্রাইস কত, কিভাবে পাবা? আমি শুধু বই কোনো দোকানে দেইনি, নিজেই পাঠাবো, শুধু পেজে নক দিলে হবে, শুধু আমার পেজে নক দিও। যে যখনই দেখেন, লাইভটা পরে দেখেন, আগে দেখেন, এই বইটা আপনাদের জন্য লাগবে, চাকরির জন্য, অ্যাডমিশনের জন্য, এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ, আগাম থেকে প্রিপারেশনের জন্য এই বইটা লাগবে, একবারে বলে দিলাম। ওকে ফাইন, 20 জানুয়ারি হবে উত্তর। তো এর পাশাপাশি আরো 2টা কোর্স আছে, যারা হয়তো জানো, আমি শেষমেশ কোর্সের কথাগুলো অবশ্যই বলবো, কারণ তোমরা যারা জানো না তাদেরকে তো জানাতে হবে। অনেকে নক দেয়, ভাই আপনারা টিকটকে দেখছি, সরি আমার টিকটকে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি জিকের ভিডিও বানাই, সেটা আমার 1.5 লাখের মতো ফলোয়ার আছে টিকটকে, শুধু জিকের ভিডিও বানাই। টিকটকে সবাই তো অন্যান্য ভিডিও বানায়, তো সেই জায়গায় যদি আমি জিকের ভিডিও বানাই, যারা উল্টাপাল্টা ভিডিও দেখতে গিয়ে যদি আমার 2-1টা জিকের ভিডিও দেখে, তাও তো লাভ, কিন্তু সেখানে খাই আমি গালি। বলছে ভাই তোর জন্য শান্তি নাই, টিকটকে আইসা তুই ক্লাস করাস কেন, আমারে বলে। তো যাই হোক, দুঃখের কথা। তো এইগুলো টিকটকে শুনতে হয়, টিকটকে আমি জিকে নিয়ে ভিডিও বানাই, তো এটাই তো বলে। ভাই আপনাকে তো জানতাম আপনি গান করেন, আপনি যে পড়ান আমি তো এটা জানি না, আজকে যদি জানতাম আপনি এই কোর্সটা করান, আমি তো 2 মাস আগেই ভর্তি হইতাম। আমি বললাম এখন ভর্তি হও, এখন রেকর্ড করে নিতে পারো, কোনো সমস্যা নাই, ক্লাস এক্সাম যে কোনো কোর্সের আমার রেকর্ডেড থাকে, এক্সাম সহ। তো এই জন্য তোমাদের একটু জানিয়ে রাখি যে আমার ভাই সামনে জানুয়ারি মাসে 2টা ধামাকা কোর্স আসবে। একটা কোর্স যারা চাকরি প্রার্থী, জিকে ফাউন্ডেশন ব্যাচ, বিশেষ টার্গেট প্রিলিমিনারি 11 থেকে 20তম গ্রেড, কিংবা যাদের টার্গেট হচ্ছে শিক্ষক নিবন্ধন, জানুয়ারির 10 তারিখের পরে ক্লাস শুরু হবে, 15 তারিখের মধ্যে। পুরো কোর্সের ডিটেল জানতে এই নাবিলস জিকে পেজে নক করুন, এখন ডিসকাউন্ট চলছে। আরেকটা যারা এসএসসি 25-26 ব্যাচ, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য হচ্ছে প্রি অ্যাডমিশন জিকে ব্যাচ। কলেজ লাইফ থেকেই যদি তুমি শুরু না করো জিকে প্রিপারেশন, ওই বিশ্ববিদ্যালয়ের শেষ 3 মাসের প্রিপারেশনে তুমি কিছু করতে পারবে না। যারা আগে প্রিপারেশন নেয় তারাই ভালো করে, এটা পরিসংখ্যানে দেখা গেছে। আমার প্রি অ্যাডমিশন ব্যাচে যারা থাকে তারাই বেশিরভাগ চান্স পায়, পরিসংখ্যান তাই বলে। এখন থেকে অল্প অল্প করে আমার সাথে শুরু করো, অ্যাডমিশন সময় এসে তুমি শুধু রিভিশন দিবা, তোমার বন্ধু এগুলো মুখস্থ করবে, তার মুখস্থ হবে না, তোমার মুখস্থ হয়ে যাবে। তাই প্রি অ্যাডমিশন ব্যাচ যেটা 25-26-এর জন্য, এটা আমার জানুয়ারির 15 তারিখ থেকে ক্লাস হবে, সপ্তাহে 1-2টা করে ক্লাস হবে, অত প্যারা খাবা না, অল্প অল্প প্রেশার থাকবে না, বেসিক থেকে শুরু করবে ইনশাল্লাহ। কি কি পাচ্ছ, কি কি লাগবে, কোর্সটি কাদের জন্য, A to Z জানতে প্রি অ্যাডমিশন ব্যাচ বা চাকরির জন্য এই নাবিল জিকে পেজে নক দিলে হবে। সো এতটুকুই। ভিডিওটাতে যারা এই পর্যন্ত এসে একটা রিয়েক্ট ডাউনি দিয়ে ফেলো, শেয়ার করে রাখো, নিজের সংগ্রহে রাখো। আর হচ্ছে আগামীকাল দেখা হবে তোমাদের সাথে রাত ঠিক 9টায় এই ফেসবুক পেজে নাবিলস জিকে। সবাই তৃতীয় আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হয়ে যাও, এরপর 4 তারিখ থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। 4, 5, 6, 7 এই ক্লাসগুলো আমাদের মূল পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। এটা শুরু হবে সাম্প্রতিক ব্যাচের, আমাদের এক্সামগুলো হবে সাম্প্রতিক ব্যাচের, এবং সিক্রেট সাজেশনটা পেয়ে যাবে আমার মূল পেইড ব্যাচের শিক্ষার্থীরা। সো আগামীকাল শেষ সুযোগ, তোমরা আজকে বা কালকে দিনের মধ্যে যারা বই কিনো, ভর্তি হয়ে যাও, যে কোনো ব্যাচে যোগাযোগ করো নাবিল জিকে পেজে, নাবিল জিকে পেজে, ঠিক আছে? নাবিল জিকে পেজে এগুলো তোমাদের বলতে হবে। ওকে ফাইন। সো এতটুকুই, শুধু নাবিল জিকে পেজে নক দিলে হবে। এইখানে বলা আছে কোথায় ভর্তি হতে পারবা, নাবিল জিকে ফেসবুক পেজে নক দাও এখনই। সো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। যারা ইউটিউব সাবস্ক্রাইব করনি করে দিও, বইয়ের দাম হাতের নাগালে আছে। তোমরা যারা অর্ডার করতে চাও নাবিল জিকে পেজে নক করেই তুমি বিস্তারিত জানতে পারবা, বইয়ের দাম কত, কুরিয়ার কত, A to Z তোমার হাতে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। পড়াশোনা করো, পিতামাতার কথা রাখো। আর ভাই অনেক শীত পড়ছে, একটু সাবধানে থাইকো, ঠিক আছে? গরম গরম খাবার খাবা, একটু বেশি বেশি পড়াশোনা করবা, ঠিক আছে? আমার জন্য দোয়া করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের জন্য প্রতিদিন যে ভিডিও বানাই আমি, দেখো কোনোদিন বিভিন্ন মহাকাশ নিয়ে, কোনোদিন হচ্ছে ভৌগোলিক উপনাম নিয়ে, আমার ইউটিউব, ফেসবুক এগুলো চলতে থাকবে, তোমরা এগুলো এনজয় করবা। প্রতিদিন সকাল 10টায় আমার নাবিল জিকে পেজে চলে আসবে, একটা করে ভিডিও পাবা। রাত 8টা-9টা বাজে একটা করে কন্টেন্ট পাবা মাস্ট। এর মাঝামাঝি বিকাল 3টা আমি দিতে পারি, বাট সকাল 10টায় তোমরা কিন্তু কন্টেন্ট পাবা। সবসময় যে কন্টেন্টই আপলোড দিই তোমরা একটা রিয়েক্ট করে শেয়ার করে রাখবা নিজের কাছে। এতটুকুই, আসসালামু আলাইকুম।
ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া থাকলো সবার স্বপ্নগুলো পূরণ হোক, যে স্বপ্নের পিছনে তুমি এত দিন ধরে কষ্ট করে আসছো পূরণ হোক, এই দোয়া করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসে ঠিক এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, বাই, টাটা।